আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি বৃহত্তর সিলেট অঞ্চলের নাম করা একজন আলেম এবং ওয়াইজিনের সাথে ঘটেছিল। আর ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই হুজুরের একজন আত্মীয়। তার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন। ঘটনাটি মূলত এই শাহিন ভাই ওনার মায়ের মুখ থেকে শুনেছিলেন। আর যার সাথে ঘটেছিল উনি মূলত এই শাহিন ভাইয়ের মামা, ওনার মায়ের আপন মামাতো ভাই। তার নাম হচ্ছে মাওলানা আব্দুল হাই জিহাদি। উনি একজন বড় মাপের মাওলানা ছিলেন। ঘটনাটি যখন তার সাথে ঘটে তখন তিনি অবশ্য মাওলানা হন নাই, স্টুডেন্ট ছিলেন। এই আব্দুল হাই মামার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার সদর উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কলিমনগর গ্রামে। ওই সময়ে ওনার মায়েরও বিয়ে হয়নি, অর্থাৎ শাহিন ভাইয়ের মায়েরও বিয়ে হয়নি। ঘটনার সঠিক সময়কাল বলতে না পারলেও আন্দাজ করা যায় ৬০-এর দশকের কোনো একটা সময় হবে, আনুমানিক ৬২ কি ৬৩ সালের দিকে হতে পারে। ঘটনার দিনের বেলাতে মামা ওনার এক আত্মীয়ের বাড়ি, যেটা কলিমনগর থেকে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরে যাওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিমধ্যে মেইন রোডের পাশে জগৎপুর নামক স্থানে বিশাল একটি কবরস্থান পড়ে। ঘটনাটি মূলত এই কবরস্থানকে কেন্দ্র করে। বিয়েটা যদিও বা পরের দিন ছিল, তবুও মামা আগের দিন বিকেলে সেই বাড়িতে গিয়ে পৌঁছান। মামার তখন বয়স ১৭ কি ১৮ বছর হলেও উনি একজন বিজ্ঞ মানুষ হিসাবে সকলের কাছেই ওই সময় গ্রহণযোগ্যতা লাভ করেছিলেন। উনি একদিকে ছিলেন একজন মাদ্রাসার স্টুডেন্ট, হুজুর, আবার বংশের বড় ছেলে। বিয়ে বাড়িতে আগের দিন যাওয়ার কারণ হলো পরের দিন বিয়ে, তাই বিয়ের দিন কি কি করণীয় আছে, ধর্মীয়ভাবে কি কি নির্দেশনা সেখানে রয়েছে, এইসব বিষয়ে আলোচনা করা। তারপর রান্নাবান্না কিভাবে হবে, ব্যবস্থাপনা কিভাবে হবে, এগুলো নিয়ে বাবুর্চিকে নির্দেশনা দেয়া, আর এই সমস্ত কাজের সাথে যারা জড়িত আছেন তাদের সাথে পরামর্শ করা। এই জন্যই তাকে আগে থেকেই চলে যেতে বলা হয়েছিল। উনিও সেই অনুযায়ী সেখানে উপস্থিত হন। মামা সহ অন্যান্য মুরব্বীগণ যারা ছিলেন, এই মুরব্বীগণ মিলে যখন আলোচনায় বসলেন, আলোচনা করতে করতে তো অনেক রাত হয়ে গেল। আলোচনার এক পর্যায়ে কোনো একটা বিষয় নিয়ে মামার কথার সাথে বনিবনা হলো না, কারণ মামা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়গুলো বলছিলেন। কোনো কোনো মুরব্বী তারা প্রচলিত কিছু রীতিনীতির দোহাই দিয়ে সেই কাজগুলো করতে চাচ্ছিলেন। মামা সেটাতে রাজি হচ্ছিলেন না। মামা বললেন যে এগুলো তো উচিত না। এই বিষয়গুলো নিয়েই বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। একটা পর্যায়ে মামার তো প্রচণ্ড রাগ হয়ে যায়। উনি বিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে দেন নিজের বাড়ির দিকে। সবাই অনেক অনুরোধ করলেও মামা তো কোনোভাবেই শান্ত হলেন না। উনি রওনা দিয়েই দিলেন। বিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছেন। রাত ঠিক কয়টা বাজে এটা উনি ওই সময় বলতে পারেন নাই, তবে মামা বলেছে আনুমানিক রাত 2টার মতো হতে পারে। মেইন রোডে এসে দেখলেন কোথাও কেউ নেই। এখন থেকে এত বছর আগে, অর্থাৎ সেই ৬২-৬৩ সাল যখন মহান মুক্তিযুদ্ধেরও আগের সময়, তখন যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল তা তো বোঝাই যাচ্ছে। যেটাকে মেইন রোড বলা হচ্ছে সেটা মূলত 14 থেকে 15 ফুট চওড়া একটা কাঁচা রাস্তা ছিল, যেটা বর্তমানে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সংযোগ সড়ক। তখন কিন্তু এই রাস্তায় বাস চলাচল করতো না, তবে কালে ভদ্রে হঠাৎ হঠাৎ 2-1টা মালবাহী ট্রাক চলতো। দিনের বেলায় মাঝে মাঝে রিক্সা পাওয়া যেত। লোকজন রিক্সা, ভ্যান অথবা পায়ে হেঁটে চলাচল করত। যেখানে দিনের বেলায় রিক্সা পাওয়া যায় না, ভ্যান পাওয়া যায় না, সেখানে গভীর রাতে রিক্সা পাওয়ার তো প্রশ্নই আসে না। মামা ভাবলেন যেহেতু কোনো যানবাহন পাওয়ার সম্ভাবনাই নেই, তাই পায়ে হেঁটেই যেতে হবে। উনি পায়ে হেঁটেই বাড়িতে পৌঁছাবেন, এরকমই চিন্তা করলেন। যেই ভাবা সেই কাজ, পায়ে হেঁটে রওনা দিলেন। মামা কিন্তু অনেক সাহসী একজন মানুষ ছিলেন। ভয় ডর কি জিনিস উনি
জানতেনই না। কারণ গ্রামের ছেলেরা গ্রামীণ পরিবেশে থাকতে থাকতে অনেকটাই সাহসী হয়ে ওঠে। এছাড়া মামা ছিলেন একজন মাদ্রাসার স্টুডেন্ট, হুজুর। মনের মধ্যে আলাদা একটা সাহস ছিল, সবসময় কোরআন তেলাওয়াত করতেন। আর মাদ্রাসায় সাধারণত যারা লেখাপড়া করেন ওনারা চেষ্টা করেন শরীরটাকে সবসময় পাক পবিত্র রাখার জন্য, অজু অবস্থায় থাকার জন্য। মামা যখন বিয়ে বাড়ি থেকে বের হয়েছেন তখন তার শরীর পবিত্র থাকলেও অজু ছিল না। তখন বলতে গেলে উনি আসলে ওই সময় অজু করার কথা ভুলে গিয়েছিলেন। সেদিন কিন্তু ছিল ভরা পূর্ণিমা, চাঁদের আলো এত বেশি ছিল অনেক দূর পর্যন্ত খালি চোখেই দেখা যাচ্ছিল। মামার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না, আর এই পথটা তো ওনার চেনাই ছিল। বিয়ে বাড়ি থেকে নির্বিঘ্নে নিজের বাড়ির দিকে উনি আসতে লাগলেন। রাস্তার দুপাশে কোনো বাড়িঘর নেই, দুপাশে শুধু ফসলের মাঠ আর মাঠ। তবে ওই সময় ধান কাটার মৌসুম শেষ হয়েছে, তাই যেদিকে দেখা যায় শুধু ফাঁকা মাঠ দেখা যায়। মামা আস্তে আস্তে যখন ওই যে কবরস্থানের কথা আমরা যেটা বললাম, ওই কবরস্থানের কাছাকাছি চলে এসেছেন, তখন মামা তার পেছন দিক থেকে লোকজন হেঁটে আসার শব্দ শুনতে পেলেন। মামা কিন্তু ভয় পান নাই। মামা একটু থেমে পেছন ফিরে তাকাতেই দেখলেন লাশ সহ একটি খাটিয়া 4 জন লোক কাঁধে করে নিয়ে আসছে, আর খাটিয়ার পেছন পেছন সাদা কাপড় পরা একজন মহিলা কেঁদে কেঁদে আসছে। মহিলার চুলগুলো অনেক লম্বা আর এলোমেলো। যারা খাটিয়া বহন করছে তাদের সবার পরনেই সাদা আলখেল্লার মতো পোশাক, আর সবাইকে স্বাভাবিক মানুষের মতোই লাগছে। চাঁদের আলোয় সবার মুখ পুরোপুরি দেখা না গেলেও এগুলো যে প্যারানর্মাল কিছু হতে পারে তা মামা ওই সময় ঘুণাক্ষরে বুঝতে পারেন নাই। মামা বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন। যেহেতু সামনে কবরস্থান, লোকজন লাশ নিয়ে দাফন করার জন্য আসতেই পারে। মামা মনে মনে ভাবছেন মহিলাটি হয়তো তার স্বামীকে বেশি ভালোবাসতো, তাই তার মৃত্যু সহ্য করতে না পেরে পেছন পেছন আসছে। মহিলারা স্বামী বা সন্তান বা কোনো আত্মীয় মারা গেলে তারা কিন্তু দাফনের সময় কবরস্থানে লাশের সাথে সাধারণত আসে না, এটা তো মামা ভালো করেই জানেন। আর এই রাতে তো আসার কথাও না। এই গভীর রাতে কোনো মহিলা কোনো লাশের পেছনে আসবে, এটা কি আসলে ভাবা যায়? ভাবা যায় না। কিন্তু এসব বিষয় কিন্তু তার মনে ওভাবে উকি দিচ্ছে না। ভাবলেন যাক, ভালোই হলো, লোকজন পেলাম, কথা বলতে বলতে কিছুটা পথ তো তাদের সাথে যাওয়া যাবে। আসলে মামা বিয়ে বাড়ি থেকে বের হয়ে আসার পর অনেকখানি পথ একা একা হেঁটে হেঁটে এসেছেন, তাই লোকজন দেখে মনে মনে খুশি হয়েছিলেন। মামা হাঁটার গতি একটু কমিয়ে দিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন যাতে করে পেছনের লোকজন তার কাছাকাছি চলে আসে এবং তিনি একসাথে যেতে পারেন। লোকজন যখন কাছে চলে আসলো তখন মামা তাদের উদ্দেশ্য করে বললেন, ভাই এটা কার লাশ, কোন এলাকার লাশ? উনি কোনো উত্তর পেলেন না। মামা ভাবলেন হয়তোবা শুনতে পাইনি, তাই তিনি আবারও জিজ্ঞেস করলেন, এটা কোথাকার লাশ? কিন্তু এবারও কোনো উত্তর নেই। মামা আশ্চর্য হলেন, তিনি কয়েকবার বলার পরও তারা কোনো উত্তরই দিল না। লোকজন তাদের মতো করে হেঁটে যাচ্ছে। তখন মামার মনে একটু খটকা লাগলো এবং কিছুটা ভয়ও পেলেন। তিনি যদিও বা খুব সাহসী, কিন্তু তখন কেন জানি তার মনে একটু একটু ভয় লাগতে শুরু করলো। মামা এবার একটু দ্রুত হাঁটতে শুরু করলেন যাতে এদেরকে ক্রস করে তাড়াতাড়ি চলে যেতে পারেন। মামা দ্রুত হাঁটা শুরু করতেই দেখলেন তিনি একা দ্রুত হাঁটছেন না, খাটিয়া বহনকারীরাও তার সাথে সমান তালে হাঁটছে। তিনি এক পর্যায়ে দৌড়াতে শুরু করলেন, চিন্তা করলেন দৌড়ে চলে যাবেন এদেরকে ক্রস করে। কিন্তু তিনি যখন দৌড় শুরু করেছেন এরাও তার সাথে দৌড় শুরু করলো। মামা বুঝলেন এভাবে এদের সাথে পালা যাবে না। মামা এবার ভালো করে বুঝতে পারলেন তিনি মারাত্মক বিপদে পড়েছেন এবং খারাপ কিছু ঘটতে চলছে তার সাথে। মামা দৌড় থামিয়ে আবার হাঁটতে শুরু করলেন। একটু হাঁটার পর মামা আরও দেখলেন এখন তারা সংখ্যায় 4 জন না, কম করে হলো 10 থেকে 12 জন হবে। আগে শুধু 4 জন মামার সাথে হাঁটছিল, পেছনে একজন মহিলা ছিল। কিন্তু এবারে মামা যেদিকেই তাকান দেখতে পান শুধু আলখেল্লা পরিহিত লোকজন কোত্থেকে যেন উঠে আসছে আর তার চতুর্দিকে ঘিরে ধরছে। এই সময় দেখলেন যে এই লাশ বহনকারী খাটিয়াও উধাও, সেই মহিলাও নাই, এখন শুধু পুরুষ অবয়বগুলোই দেখা যাচ্ছে। আর তার চারপাশে লোকজন আর লোকজন।
আশেপাশে কয়েকজনের চেহারা দেখার তিনি চেষ্টা করলেন। চাঁদের আলোয় যতটা দেখা যায় তাতে তিনি বুঝতে পারলেন এদের প্রত্যেকটার চেহারাই ভয়ঙ্কর। মুখমণ্ডল অনেকটা আগুনে ঝলসানো মতো, গায়ের রং কুচকুচে কালো। এটা চাঁদের আলোয় ভালো করেই উনি বুঝতে পারলেন। তবে যেই জিনিসটা মামাকে সবচেয়ে বেশি ভয় লাগায় সেটা হলো তাদের চোখ। স্বাভাবিকের চেয়ে অনেক বড় বড়, আর সেগুলো টকটকে লাল, যেন আগুন জ্বলছে চোখের মধ্যে। মামার ডানে বায়ে সামনে পেছনে সব দিকে এদেরকে দেখতে পেলেন। দৃশ্যটা অনেকটা স্কোয়াড করে কোনো ভিআইপিকে নিয়ে যাওয়ার মতো মনে হচ্ছে। উনি একজন ভিআইপি পার্সন, তার চতুর্দিকে এই লোকগুলো তাকে স্কোয়াড দিয়ে বা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। মামা নিরুপায় হয়ে তাদের সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে লাগলেন। একবার মামা বাম দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন, দেখলেন ওগুলো বাম দিকে সরে যাচ্ছে। আবার তিনি ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তখন দেখলেন ওনার সাথে সাথে সেগুলো আবার ডান দিকে সরে যাচ্ছে। এক কথায় মামা যা যা করতে চাইছেন ওইগুলো বুঝে ফেলছে। মামা এবার বেশ ভয় পেলেন। মামা শুরুতে অবশ্য একটা কাজ করেছিলেন, তার যখন সন্দেহ হয় তখনই তিনি তার শরীর বন্ধ করেছিলেন। এই কারণে হয়তো আল্লাহর রহমতে এরা ভয় দেখানো ছাড়া মামার তেমন কোনো ক্ষতি করতে পারছে না ওই সময়। মামা তো তাদের উদ্দেশ্য বুঝতে পারলেন। তারা চাচ্ছে মামাকে এভাবে চতুর্দিক থেকে গার্ড দিয়ে সুবিধা মতো একটা স্থানে তাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে। মামা কিন্তু জোরে জোরে তখন তেলাওয়াত করতে শুরু করলেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করে উনি এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করলেন। মামা আগাচ্ছেন কোরআন তেলাওয়াত করতে করতে। এদিকে এই অবয়বগুলো কিন্তু মামার কাছে ভিড়তে পারছিল না। মামা ভাবলেন এইভাবে আর কতক্ষণ টিকে থাকবেন, পথ তো এখনো অনেক বাকি। তিনি ধরেই নিলেন আজ তার জীবনের শেষ রাত। তবুও তিনি এই বিপদ থেকে বাঁচার উপায় খুঁজতে লাগলেন মনে মনে। তিনি হাঁটছেন আর চারদিকে তাকাচ্ছেন। চারদিকে খোলা মাঠ আর মাঠ। হঠাৎ মামা বাম দিকে বেশ কিছু দূরে একটা কুপি বাতির আলো দেখতে পেলেন। তখন মামা মনে একটা আশার আলো দেখতে পেলেন। আসলে সেখানে একটা লোক কুপি জ্বালিয়ে ক্ষেতের পাশে ডোবায় মাছ ধরছিল। ওই যে যারা রাতে মাছ ধরে কিছু লোকজন থাকে না, ওই রকম আর কি, রাতে মাছ ধরা নেশা, ওই টাইপের একটা লোক ওখানে ছিল। লোকটা খানিকটা দূরে হলেও চাঁদের স্পষ্ট আলোয় ওই লোকটা মামার সাথে যা যা ঘটছে সে আবার এগুলো সব দেখছে। লোকটি বুঝতে পারলো যে এই লোকটা বিপদে পড়ছে, অর্থাৎ মামা বিপদে পড়েছেন। লোকটি তখন কি করলো, দূর থেকে জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইভাবে শব্দ করছেন। এদিকে মামাও জোরে জোরে ওই লোকটার সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে বলতে লাগলেন। লোকটা যেদিক থেকে বলছে সেদিকে অনুসরণ করে মামা দিলেন ওইদিকে দৌড়। আল্লাহর রহমতে এবার কোনো বাধার সম্মুখীন হলেন না, এমনকি তাকে বাধা দিতেও এরা চেষ্টা করেনি। মামা পেছনে না তাকিয়ে লোকটার আওয়াজের দিকে দৌড়াতে লাগলেন। লোকটাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করেই যাচ্ছে। মামা লোকটার কাছাকাছি এসে পেছনে ফিরে তাকাতেই দেখলেন কিচ্ছু নেই, সব পরিষ্কার। এতক্ষণ যে মামার সাথে এত সব ভয়ঙ্কর ঘটনা ঘটছে তার কোনো চিহ্নই নাই। মামা লোকটার কাছে আসতেই লোকটা বলল, ভাই আল্লাহর রহমতে আপনি তো খুব বাঁচা বেঁচে গেছেন, নইলে এমন অবস্থায় তো কারো বেঁচে ফেরার কথা না। আল্লাহর অশেষ রহমত মা বাবার দোয়া ছিল বলেই বেঁচে গেলেন। ওই লোকটি আরো বলল সে নাকি শুরু থেকে সব দেখছে। সে প্রথমে খাটিয়া দেখে ভেবেছিল এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু পরবর্তীতে যখন খাটিয়া উধাও হয়ে গেছে, কোত্থেকে এতগুলো লোক চলে আসছে, তখন উনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। তখন মামা আরো কাছাকাছি আসবেন এমন একটা অপেক্ষায় ওই লোকটা ছিলেন। যখন কাছাকাছি আসছেন তখনই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উনি ডাকতে শুরু করেছেন। অর্থাৎ মামাকে ডাকেন নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাকছেন। মামাকে ডাকলে হতে পারে যে স্বাভাবিক কথোপকথন যদি হয় তখন ওই লোকগুলো মামার উপর আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, এই জন্য ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন। মামাও বুঝতে পেরেছিলেন। লোকটার কথা শুনে মামা তাকে অনেক ধন্যবাদ জানালেন, লোকটার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন। এরপর লোকটার সাথে ওখানে বসে আরো কিছুক্ষণ গল্পগুজব করে ওই লোকটা মামাকে তার বাড়িতে নিয়ে যায়। বাকি রাতটা ওই লোকটার বাড়িতে মামা কাটিয়ে পরদিন ফজরের নামাজ পড়ে নিজের বাড়িতে ফিরলেন। মামাকে এত সকালে বাড়িতে ফিরতে দেখে নানি অর্থাৎ মামার মা বললেন যে কি ব্যাপার, তুই না বিয়ে বাড়িতে গেলি, এত সকালবেলা কোত্থেকে আসলি? এরপরে রাতের বেলা যা হয়েছিল সবকিছু তার মাকে খুলে বলেন। নানি তো মামাকে
খুব করে বকাঝকা করেন যে এভাবে বিয়ে বাড়ি থেকে চলে আসা উচিত না, কারণ বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের মানুষজন থাকে, সেখানে অনেক ময়মুরব্বীরা থাকে, তারা আগের যুগের মানুষ, তাদের চিন্তা চেতনা, কালচার, তাদের মূল্যবোধ পার্থক্য থাকবেই ইয়াংদের সাথে, এটাই স্বাভাবিক। তাই বলে কি এরকম তাদের সাথে রাগারাগি করে চলে আসতে হবে? তো মামাও বুঝলেন যে আসলে এভাবে চলে আসা উচিত হয়নি। নানি গ্রামীণ যেই চিরাচরিত নিয়ম সেই অনুযায়ী তাকে গোসল করিয়ে লোহা গরম করে পানি খাওয়ালেন। তবে আল্লাহর রহমতে মামার কোনো ধরনের জ্বর বা অন্য কোনো ধরনের সমস্যা হয়নি। ঘটনাটা আপাতত এখানেই শেষ। মামা পড়াশোনা শেষ করে একজন বড় মাওলানা হয়েছিলেন। 80-র দশক থেকে 90 দশকের মাঝামাঝি মামা হবিগঞ্জ জেলায় ভালো একজন ইসলামী বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন, বিশেষ করে বৃহত্তর সিলেট অঞ্চলে। আর শাহিন ভাই জানিয়েছেন উনি নিজেও মামার ওয়াজ অনেকবার শুনেছেন। মামার কণ্ঠ অনেক সুন্দর ছিল। সবাই মামাকে মাওলানা আব্দুল হাই জিহাদি নামেই চিনতেন। 1996 কি 97 সালে হঠাৎ মামা ব্রেইন স্ট্রোকে মারাত্মকভাবে শারীরিকভাবে পড়ে যান। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় 2011 কি 12 সালের দিকে মামা মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে মামার স্ত্রী অর্থাৎ মামি, তিনি বলেছেন যে মামাকে নাকি কেউ কালো জাদু করেছিল, কেননা মামার নাম ডাক চতুর্দিকে বেশ ছড়িয়ে পড়েছিল। আর তাকে কালো জাদু করেছিল তার মতোই কোনো একজন ওয়াইজিন, যিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। হয়তোবা মামার কারণে তিনি বিভিন্ন মাহফিলগুলোতে প্রধান বক্তা হিসেবে দাওয়াত পেতেন না, আগে পেতেন, পরবর্তীতে মামাকে দাওয়াত দেওয়া হতো। এরকম ঘটনা ঘটেছে বলে মামির একটা জোর বিশ্বাস। তো এই কারণেই মামার মৃত্যু হয়েছে বলে মামি মনে করেন। এই পর্যন্তই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি পাবেল শুনেছিলেন তার এক দুঃসম্পর্কের মামার কাছে, তার নানা বাড়ি গিয়ে ছোটবেলায়। পাবেলের নানা বাড়ি হচ্ছে খুব সুন্দর একটা গ্রাম, বেশ সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। না, পাবেল যখন এটা শুনেছেন তখন 2000 সালের আশেপাশের সময়, কিন্তু ঘটনার সময়কাল হচ্ছে 70-এর দশক। তো সেই সময় সেই গ্রামে একজন যুবক বাস করতো যার নাম ছিল কামাল। কামালের বাবা মা গত হয়েছেন অনেক বছর আগে, বেশ অনেক বছর আগে। তার একমাত্র পরিবার, তার নিকটতম পরিবার হচ্ছে তার বড় ভাই। সেই বড় ভাই থাকতেন শহরে, আর তিনি মাসে 2 বার আসতেন, এসে কামালের সাথে কথাবার্তা বলে যেতেন। এবং বড় ভাই খুব ইচ্ছা ছিল, যেহেতু তাদের এই বসত ভিটা যেখানে তাদের বাসা, সেই ভিটায় কামাল একা থাকে, তার ইচ্ছা ছিল কামালকে তিনি বিয়ে শাদী দিয়ে এস্টাবলিশ করবেন এখানে। তো তিনি সেভাবেই চিন্তা ভাবনা করছিলেন। আর তাদের কিছু জমি জমা ছিল, তাদের যে বসত ভিটা তার পাশে যে জায়গাটা নেমে গেছে ওইখানে তাদের কিছু জমি জমা ছিল। তো সেই জমিতে কামাল ফসল করতেন। আর এছাড়াও আরও যে জমি ছিল সেগুলো তারা লিজ দিয়েছিল, মানুষকে বর্গা দিয়েছিল, তো সেগুলোর থেকে কিছু আসতো। তো কামালের ভালোই কেটে যেত সেই জমি জমা থেকে ফসল করে, এবং তার বড় ভাই কিছু তাকে দিত। এই দিয়ে একলা মানুষ ভালোই চলতো। আর কামাল বিকেলবেলা চলে যেতেন, তাদের নৌকা ছিল, পারিবারিক নৌকা, এবং বাসা থেকে বেশ খানিকটা দূরেই, মানে তাদের বাসা থেকে বের হয়ে বিশাল ফসলের মাঠ, এবং তারপরে ওই পাশে নদী। তো সেই নদীর সংকীর্ণ অংশে তারা নৌকা বেঁধে রাখত। তো কামালদের নৌকা ছিল, সেই নৌকা নিয়ে কামাল বেরিয়ে যেতেন, মাঝে মাঝে মাছ ধরতেন। তো মাছ ধরে তার নিজের চাহিদা তো মিটতো, আবার বেশি ধরতে পারলে তিনি বিক্রিও করতেন। তো এইভাবেই চলতো কামালের সময়, এবং কামাল বেশ সুখী ছিলেন। তো একদিনকার ঘটনা, কামাল এরকম দিনের বেলা তার কাজকর্ম সেরে ভাল লাগতেছিল না তার, বিকালের পরে তিনি বের হয়েছেন, ফসলের মাঠ ধরে যাচ্ছেন, তার জাল, তার বড়শি এগুলো সাথে নিয়ে। তার ইচ্ছা হচ্ছে মাছ ধরবেন, বেশ রাত পর্যন্ত মাছ ধরবেন। যদি ভালো মাছ টাছ পান তাহলে তিনি ওই নৌকার মধ্যেই রান্না বাড়া করে খাবেন, খেয়ে ওখানে ঘুমাবেন। আজকে আর তিনি ওই মাঠ পার হয়ে ব্যাক করবেন না রাতে।
তো এই চিন্তা করে কামাল যাচ্ছেন এবং ফসলের মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, বেশ ভালো লাগতেছে। বিকাল তখন গড়ায় গেছে, খুব সুন্দর একটা পড়ন্ত বিকেলের আলো এসে পড়ছে ফসলের মাঠে, ফসলের মাঠগুলো বাতাসে দুলতেছে, খুব সুন্দর লাগতেছে তার কাছে। এবং দূরে তিনি দেখতে পাচ্ছেন যে ওই নদীর একটা রেখা ওদিক দিয়ে গেছে, ওইটা দেখা যাচ্ছে নদীটার একটা আবছা রেখার মতো মনে হয়। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় ফসলের ঘ্রাণ নিতে নিতে তিনি পৌঁছায় গেলেন তার নৌকার কাছে, যে দেখলেন যে আরো একটা নৌকা বাঁধা আছে, ছলাৎ ছলাৎ করতেছে, বাড়ি মারতেছে পাড়ে এসে। তো গিয়ে তিনি হেঁটে গিয়ে নৌকার মধ্যে জিনিসপত্র রেখে নৌকাটাকে নিয়ে বের হয়ে গেলেন নদীতে। নদীতে যে তিনি দেখতেছেন কোথায় তিনি মাছ মারবেন, চিন্তা ভাবনা করতেছেন। তার ইচ্ছা বড়শি দিয়েও মাছ ধরা এবং জালও ফেলা, মানে দুটোই তার ইচ্ছা আছে। মানে যখন যেটা ভালো লাগে আর কি, তিনি সব রকম ভাবে মাছ ধরতে অভ্যস্ত ছিলেন। তো যাই হোক, তো বেয়ে বেয়ে যাচ্ছেন নৌকা, সামনে যেতে যেতে তিনি একটা জায়গা বেশ পছন্দ ছিল তার। এটা হচ্ছে নদীর একটা অংশে নদীটা মোটামুটি একটু সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু সেইখানে অনেক গাছপালা নদীর দুই পাশে। এক পাশে হচ্ছে একটা মানে এরকম মানে পাড়ের মধ্যে ঘাস হচ্ছে উঁচু উঁচু, এবং তারপর বেশ সামনে গেলে গাছগাছালিতে ভরা, মানে একেবারে বনের মতো। আর আরেক পাশে ওইখানে একটা বাংলো আছে, ওইখানকার একজন লোক ছিলেন, বেশ সম্মানীয় লোক, তার একটা বাংলো ছিল ওইখানে। ওই বাংলোটা এখন পরিত্যক্ত হয়ে আছে, মানে কোনো একটা কারণে, তাদের পারিবারিক কোনো সমস্যার কারণে, মানে দেখা যাচ্ছে যে মানে রাতারাতি তারা ওখান থেকে চলে যায়। তো তাদের একজন কেয়ারটেকার আছে যে ওইটা এখন দেখাশোনা করে, কিন্তু এই বাংলো পরিত্যক্ত হওয়ায় ওই জায়গাটাকে বেশ রহস্যময় মনে হয়। মানে কামাল অনেকবারই রাতের বেলা আশপাশ দিয়ে গেছে মাছ ধরতে, তো সে তাকায় থাকে, তার কাছে অন্যরকম লাগে। বিশেষ করে যখন ওই যে জ্যোৎস্না রাত হয়, তখন এই জ্যোৎস্নার আলো এসে ওই বাংলোর যে জানালা ওগুলো সার্সিতে পড়ে, মানে অন্যরকম লাগে, বেশ মানে রহস্যময় একটা অন্যরকম পরিবেশ। যাই হোক, কামাল আবার এটা খুব এনজয় করে, সে ওই জায়গা তাকায় দেখতে দেখতে, এবং সে অনেক কথা শুনছে ওখানকার সম্বন্ধে, যে এই বাংলো দিয়ে রাতের বেলা কে হেঁটে বেড়ায়, জমিদারের স্ত্রী নাকি এখানে কি একটা সাধনা করতো, মানে অন্যরকম অনেক ব্যাপার স্যাপার সে শুনছে। তো যাই হোক, ওগুলো সে কমই গায়ে মাখে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা। কারণ ওই বাংলোর ওদিক দিয়ে গেলে সামনে যে ঘন বন আছে ওই পাশে নাকি বড়শি ফেললেও ভালো মাছ ধরা যায়, জাল ফেললেও ভালো মাছ ওঠে। তো ওই আশাই কামাল এদিকে আসছে। তো সে যখন নৌকা বাইতে বাইতে চলে আসছে, তখন সন্ধ্যা হয়ে গেছে। সে তার নৌকার মধ্যে হারিকেন জ্বালায় নিল। তো হারিকেনের আলোয় ছইয়ের ভেতরটা আলোকিত হয়ে আছে। সে দেখতেছে নৌকা আস্তে আস্তে সামনে যেতে যেতে চলে আসলো ওই বাংলোর কাছাকাছি, মানে সে এখন বাংলোর প্যারালালি আছে। তাকায় দেখতেছে যে একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে, ওর মধ্যে বাংলোটা দেখা যাচ্ছে। তো কামালের কাছে মানে খুব অন্যরকম লাগছে দেখতে। যাই হোক, দেখতে দেখতে সে চলে আসলো আরো সামনে, ওই বাংলো ছাড়া একটু সামনে চলে আসলো। তো ওইখানে এসে নৌকাটাকে একপাশে ভিড়ায় সে বসে চিন্তা করলো যে একটু চা খাই। সে তার ওখানে কুকার আছে, কেরোসিনের কুকার, চিন্তা করলো একটু চা বানায় খাই, তারপরে মাছ ধরবো। তো বসে সে ওখানে যে চা তৈরি করলো, চা তৈরি করে আস্তে আস্তে চা খাচ্ছে আর তাকাচ্ছে। এর মধ্যে রাতটা আরো ঘনায় গেছে, মানে সন্ধ্যা ঘনায় রাত নামছে, আকাশের লালিমাও মুছে গেছে, চারিদিকে অন্যরকম শব্দ একটা। তো কামাল ওয়েট করতেছে চাঁদ ওঠার, দেখতেছে চাঁদ উঠতেছে না, মেঘে আকাশটা ছেয়ে যাচ্ছে। তো কামাল চিন্তা করলো এটা কি হলো, মেঘ ছেয়ে যেতেছে, পরে কি বৃষ্টি টিষ্টি হবে নাকি? বেশ খানিকটা তো চলে আসছে বাড়ি থেকে, আবার এত দূর বেয়ে যাবো ওই জায়গায়, আর মাছ ধরারও তো ইচ্ছা। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে সে প্রথমেই জাল ফেলার সিদ্ধান্ত নিল, জাল ফেললো। তো অন্ধকার রাত, যেহেতু আকাশে চাঁদ নাই, মেঘে ঢেকে আছে চারিপাশ, আর এর মাঝে হারিকেনের আলো কেমন যেন একটু রহস্যময় লাগতেছে, এবং দূরে ওই বাংলোটার ওই উঁচু উঁচু দালানগুলো দেখা যাচ্ছে। তো পুরো জায়গাটা জানি কেমন লাগতেছে। এর মাঝে সে জাল তুলতেছে, যে ওই জালের কাঠি ক্যাট 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 বাড়ি লেগে শব্দ করতেছে, এবং জাল একটা টানার শব্দ পাওয়া যাচ্ছে, মানে অন্যরকম। রাতের বেলা এই গাছপালার ভেতর থেকে ঝিঝি পোকা ডাকতেছে, মানে একেবারে ডিফারেন্ট একটা জিনিস। কামালের কাছে বেশ ভালো লাগতেছে। সে জাল তুলে মাছ বের করবে কি, তার কাছে মনে হইতেছে মুহূর্তটাই এনজয় করার জিনিস, এগুলোই সে এনজয় করতে। এবং সে যদি একা থাকতো, তার কাছে এই একাকিত্বের ভেতরে নতুন নতুন কিছু জিনিস সে আবিষ্কার করে নিত আনন্দ পাওয়ার মতো। যাই হোক, জাল তুলে ফেললো, জাল তুলে দেখলো জালে বেশ কিছু ছোট ছোট মাছ উঠছে। তো সেই মাছগুলোকে সে ওখান থেকে করে নিতেছে, এবং এগুলো নদীর ছোট মাছ, খুব মজার। তো সে নিয়ে তার ওই যে নৌকার পাটাতন ছিল ওখানে তলে ঢুকাইতেছে সব। তো সেগুলো ঢুকাই দিয়ে সে আবার জাল ফেললো, আবার তুললো, ছোট ছোট মাছ উঠতেছে। তো সে চিন্তা করলো যে এইবার বড়শি দিয়ে ট্রাই করি, বড় কোনো মাছ পাই কিনা। জালে কোনো বড় মাছ ওঠে নেই। তো যাই হোক, জালটাকে সরায় রেখে সে বড়শিতে আদার পরায় বড়শি ফেললো, এবং বড়শি ফেলার সময় সে নৌকাটাকে আরেকটু সাইডে নিয়ে গেল। ওইখানে বেশ কিছু গাছপালার মানে একদম মানে আচ্ছাদন আছে, মানে একদম নদীর এই পাশে চলে আসছে গাছপালাগুলো। তো ওখানে বসে মারলো, একদম ছায়ার মধ্যে, অন্ধকার ছায়ার মধ্যে টপ করে তার বড়শি পড়লো। হ্যারিকেনটা নিয়ে এসে সে বসলো সামনে, বসে সে ওয়েট করতেছে।
বেশ খানিকক্ষণ ওয়েট করার পর হঠাৎ করে তার এই বড়শিতে নাড়া পড়লো এবং দেখলো যে বেশ সেরকম সুতা নিয়ে যাচ্ছে। তো সে তাড়াতাড়ি দেখলো কি খেলাটা শুরু করলো, বড়শিটাকে এরকম টানতেছে আর এই পাশে হারিকেনটাকে আরো সামনে নিয়ে আসছে দেখার জন্য কি ব্যাপার। যেইভাবে টানতেছে তার বড়শি, তার কাছে মনে হলো বড় কোনো মাছ আসছে, বেশ খেলাইতেছে তার সাথে এবং সে ভয় পাচ্ছিল যে ছিঁড়ে নিয়ে চলে না যায়। তো অনেক খেলাচ্ছে সে। কামালও বেশ ভালো একজন মানে বৈশাল, সে ভালোই মাছ ধরতে পারে। তো অনেকক্ষণ ধরে এরকম চেষ্টা করতে করতে মাছটাকে কাছে নিয়ে আসলো ফাইনালি। তো সে দেখলো প্রথম লেজের বাড়িটা পানির মধ্যে ধপাস করে লেজের বাড়ি দিল মাছ। তো সে বুঝতে পারলো বেশ বড় মাছ এবং সে ধারণা করে নিল মাছটার মানে মোটামুটি 3-4 কেজি তো হবেই মিনিমাম। তো সে আর একটু খেলতে 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 সামনে নিয়ে আসলো, এসে দেখলো যে মানে মাছ এরকম উঠে নড়তেছে পাশ থেকে এবং হারিকেনের আলো ফেলে বুঝলো যে এটা বেশ বড় মাছ, মানে প্রায় 4 কেজি ওজন হবে। এটা একটা গজার মাছ সে দেখতে পারছে। তো এখন কি করবে, তার ওইখানে এরকম ছিল মাছ ওঠানোর জন্য এরকম জালের মতো 3 কোণা একটা ঝাঁপির মতো জাল ছিল। তো ওইটা পানির নিচে দিয়ে সে মাছটাকে তুলে ফেললো। মাছ নড়তেছে ওই ঝাঁপির মধ্যে, এরকম করে নড়তেছে। সে টেনে তার ইসেনে খুব খুশি, 2 হাতে মাছ ধরে সে মানে তার খুব মানে মজা লাগলো যে এরকম এত বড় একটা মাছ প্রায় 4 কেজির মতো ওজন হবে সে বুঝতে পারতেছে। এই সময় মেঘ ডাকলো, গুরু গম্ভীর মেঘ, গুরুম গুরুম করে মেঘ ডাকতেছে মেঘের উপরে এবং আকাশের মধ্যে দেখলো বিজলিও চমকাইলো পিছনে। তো বুঝলো যে ঝড় বৃষ্টি আসতেছে। তো তাড়াতাড়ি মাছটাকে সে রাখলো, তার এই পাটাতনের নিচেই রাখলো। মাছ লাফাচ্ছে, ঠাপাস ঠাপাস করে লাফাচ্ছে নিচে। তো সে চিন্তা করলো আবার ফেলি, যদি মাছ আরেকটা পাই বা আরো যদি পাই। সে আবার বড়শি ফেললো। বড়শি ফেলে বসতে কিছুক্ষণের মধ্যে আবার তার টান পড়লো সেই বড়শিতে, আবার খেলানো পালা এবং বুঝলো যে এই বেশ বড়ই। এবার টানতে টানতে মনে হলো যে আরো শক্তিশালী আরো বড় মাছ হবে। তো অনেক খেলতে খেলতে সে মানে মাছ সে ভয় পাচ্ছিল ছিঁড়ে চলে না যায়। তো এরপরে সে যখন কাছে আনলো ওই লেজ দিয়ে বাড়ি মারতো, তখন সে দেখলো আরো বড় একটা মাছ এবং আরো কাছে টেনে বুঝলো যে এইটাও গজার মাছ। তো তার কাছে তো একেবারে অন্যরকম অবস্থা। এর মাঝে বৃষ্টি, ঝুম করে নামলো বৃষ্টি। তো সে দেখলো যে মাছ তো চলে যাবে, মাছ এরকম করে মানে নাড়া দিচ্ছে একদম কাছে এসে, মানে সুতা ছিঁড়ে চলে যাবে, বড়শি ছিঁড়ে চলে যেতে পারে। সে তাড়াতাড়ি ওই জাল দিয়ে ফেললো। ওখানে জাল দিয়ে মাছটাকে তুলতে যেয়ে বুঝলো যে এটা আরো বড় হবে, এটা মনে হয় 5 কেজি হবে। তুলে সে মানে পড়ে যেতেছিল, তার ওই যে লাঠি দিয়ে মানে ওই যে জালটাই করা ওই মাছের ঝাঁকুনি দিয়ে মনে হচ্ছে ওটা ভেঙে পড়ে যাবে কট করে। যাই হোক অনেক কষ্টে তুলে আনলো, এনে সে ওই নদীর তার যে নৌকার পাটাতনে ফেললে। এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো সে তাড়াতাড়ি পাটাতনের উপরে ওই যে কাঠের ঢাকনা দিয়ে সে জালটাকে এই পাশে রেখে, ওই 3 কোণা জালটাকে এই পাশে রেখে ছাউনির ভিতরে চলে আসলো। সে এসে দেখতে তার শরীর পুরো ভিজে গেছে, গোসল হয়ে গেছে এতটুকু পানিতেই, মানে এখন যে দাঁড়ায় ছিল। চিন্তা করলো এখন কি করবে এবং বেশ কড়কড় শব্দে বাজ পড়তেছে, বেশ মানে কড়া অবস্থা বৃষ্টির এবং নদীর পানিতে বড় বড় ঢেউ উঠতেছে। তো চিন্তা করলো যে এই পাড়ে তো আমি বসে আছি, এখানে তো বন বাজার আর কিচ্ছু নেই, এখানে নেমেও আমি কোথাও যেতে পারবো না। আর তার কাছে মানে খুব একটা ভালো লাগতেছে না। চিন্তা করলো যে আমি এক কাজ করি, মাছ তো 2টা পাইছি, তার পরিচিত মানুষ আছে, ওই যে কেয়ারটেকার, ওই যে বাংলোর যে কেয়ারটেকার আছে তার সাথে তার পরিচয় আছে জয়নাল সাহেবের সাথে, যে জয়নাল চাচা বলে সে। তো চিন্তা করলো যে জয়নাল চাচার বাসায় চলে যাই, মাছ 2টা নিয়ে যাই আর ছোট মাছও নিয়ে যাই, উনি যা রাখবে রান্না বাড়া হোক। জয়নাল চাচার ছেলে যে আছে মবিন, তার সাথেও তার ভালো পরিচয় আছে। যাই হোক সে নৌকা নিয়ে ওইদিকে ঘোরানো শুরু করলো ওই বাংলোর দিকে। তো যাচ্ছে, বড় বড় ঢেউ উঠতেছে এর মধ্যে। নদী কিন্তু এখানে বেশ সংকীর্ণ, কিন্তু তারপর বড় বড় ঢেউ, তার মানে নৌকা বেশ দুলতেছে এরকম। তো সে বুঝলো যে সিচুয়েশন খারাপ, মানে ঝড় বৃষ্টি আরো বেশি হবে। তো এক সময় সে নদীর ওই পারে চলে আসলো বাংলোর এখানে এনে সে নৌকাটাকে টেনে উঠে একদম অনেকখানি উপরে নিয়ে আসলো, যাতে ওই পানি বেড়ে গেলে বা জোয়ার আসলে যাতে আবার ভেসে না যায়। তো ওইখানে নিয়ে টেনে একদম উপরে নিয়ে ওই জায়গায় সে তার যে অ্যাঙ্কর আছে অ্যাঙ্কর দিয়ে আটকায় দিল। অ্যাঙ্কর দিয়ে আটকায় দিয়ে বুঝলো যে এখন তার নৌকা যাবে না। তো সে ওই মাছগুলাকে বাঁধলো, ওই নৌকার মধ্যে সুটলি ছিল, বড় মাছ 2টা সুটলি দিয়ে বাঁধলো আর ছোটগুলাকে সেরকম হাঁড়িতে উঠায় সবকিছু নিয়ে হারিকেনটা সহ, বৃষ্টি পড়তেছে, সে রওনা দিল ওই জয়নাল যে আছে ওনার বাসার দিকে। তো তিনি বুঝতেছে যে জয়নাল চাচার বাসায় গিয়ে মাছ টাছ নিয়ে গেলে তারা খুব খুশি হবে, সে বুঝলো, কারণ জয়নাল চাচা তার স্ত্রী আর তার ছেলে থাকে ওখানে। তো সে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং বাংলোর দিকে তাকাইতেছে, মাঝে মাঝে কড়কড় শব্দে বাজ পড়তেছে এবং বাংলোটা আলোকিত হয়ে যাচ্ছে। এবং তাকায় দেখে কামাল মনে মনে চিন্তা করতেছে যে এত সুন্দর করে বানাইছিল, এই লোকটা কেন গেল। তখন সে চিন্তা করতেছে যে যতটুকু শুনছিল যে এই যে বাংলোর যে মালিক ছিলেন তিনি বড় ব্যবসায়ী ছিলেন, তিনি শহরে ব্যবসা করতেন দূরে, এবং তিনি এখানে আসতেন, সপ্তাহে একবার আসতেন। তখন তার স্ত্রী এখানে থাকতো, তার স্ত্রী নাকি কি সাধনা করতো এখানে, যেটার জন্য অনেক সমস্যা গেছিল। অনেকে বলছিল যে তিনি জাদু ছিলেন এবং তিনি জাদু করতেন, এরকম ব্যাপার স্যাপার।
তো অনেকে বলছে যে ওনাকে নাকি মানসিকভাবে এই ভারসাম্যহীন করে ফেলছিল এই ব্যবসায়ীকে। তারপরে আর কি সমস্যা হয়েছে, তারা এখান থেকে চলে গেছে এবং এটার এখন দায়িত্বে এই জায়গায় আছেন এই জয়নাল চাচা, দেখাশোনা করেন। তার শহর থেকে লোক আসেন, ওই ব্যবসায়ীর লোক এসে যেগুলা তার কাছ থেকে হিসাব কিতাব করেন বা তাদের মানে টোটাল ব্যাপারটা বুঝে নেন আর কি। তো যাই হোক, এগুলো চিন্তা করতে করতে তাকাইতে তাকাইতে সে গেল হাঁটতে হাঁটতে। তো যখন সে হেঁটে চলে আসছে ওই জয়নাল কাকার যে ঘর, একটা আলাদা ঘর ওইখানে, ওইটার কাছে আসতে আসতে সে তাকায়, হঠাৎ দেখলো যে বিজলির একটা চমকে মনে হলো যে জানালার মধ্যে কে দাঁড়ায় আছে, মানে মনে হলো জানালায় মানুষ দেখলো। তো কামালের কাছে অবাক লাগলো, জানালায় মানুষ মানে এখানে কি মানুষ আসছে, মানে এখানে কেউ এসে উঠছে আবার। এগুলো চিন্তা করতে করতে সে জয়নাল কাকার ঘরে যে দরজা knock শুরু করলো। এখানে, এই জয়নাল কাকা, এই মবিন, এই দরজা খোল, দরজা খোল, আমি কামাল, বারবার বলার পর তখন বৃষ্টির মানে হ্যাচলা এসে পুরো ভিজে যাচ্ছে। তো এক সময় দেখলো মবিন দরজা খুলছে, জয়নাল কাকার ছেলে। তার বলে, কিরে কি অবস্থা তোর, এরকম ভিজে পড়ে করতে গেলি, তোর হাতে কি এটা, তুই মাছ ধরেছিস? তখন বলতেছে যে হ্যাঁ মাছ ধরছি, দেখ বেটা 2টা মাছ দেখ এরকম। আর ওই যে হাড়ি দেখালো, বলে ওর মধ্যে আছে আরো ছোট মাছ। তো খুব অবাক মবিন, তো একদম বলে, আরে তুই তো কাজ সেরে ফেলছিস, সেটা কি এত বড় মাছ? এই বলে তখন তার বাবাকে ডাকলো, আব্বা দেখে যাও এই কামাল কি নিয়ে আসছে। তো জয়নাল চাচাও বেরোলে একটু পরে, দেখলো মাছ দেখে পুরো অবাক। তার স্ত্রী ওদিক থেকে উকি দিলেন, দেখে বললেন। তো তখন কামাল বলতেছে যে কাকি এই মাছ রান্না করেন, মাছ খাবো। ওই কাকি বলতেছে, মাছ যে বড় বাবা, রানতে রানতে তো অনেক রাত হবে, তুমি কি আজকে থাকবা? তো কামাল বলতেছে, হ্যাঁ কাকি আজকে আপনাদের এখানে থাকবো, আপনাদের এখানে খাবো, খেয়ে আপনাদের এনে ঘুমাবো। তো কাকি বলছে, আচ্ছা বাবা যাও, তো হাত মুখ ধুয়ে আসো যাও। তো মবিনকে বললো কামাল, দেয় আমার নিয়ে চল। তো মবিন তখন সাবান সহ নিয়ে গেল কামালকে, নিয়ে যে সেই তাদের চাপকল ছিল, চাপকলের কাছে মবিন চাপকল চাপতেছে আর কামাল হাত মুখ ধুচ্ছে সেই পানি দিয়ে, আর গল্প করতেছে। আকাশ তো অন্ধকার, চাঁদ নাই, মেঘ, বৃষ্টি হচ্ছে, একেবারে মেঘে ঢেকে আছে। এর মাঝে 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 বিদ্যুৎ চমকাচ্ছে। তো বিদ্যুৎ চমকাইলে ওই ফ্ল্যাশে চারপাশে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কেমন জানি একটা ভীতিকর, ওই পাশে যে মানে গাছগাছালির যে বনের মতো জায়গাটা ভীতিকর লাগতেছে। ওই যে বাংলো বাড়ির ওই পাশে বিশাল গাছপালা দিয়ে কিন্তু ঘেরা। তো ওই জায়গায় তাকায়, ওইদিকে তাকাচ্ছে, তাকায় তাকায় কামাল বলতেছে মবিন ডেকে, এই মবিন তুই ভয়টাই পাইস না তোরা? বলে কেন? ওই জায়গা তো কেমন ভয়ঙ্কর দেখতে। বলে যে এই জায়গায় ভয়ঙ্কর এখন কি করার আছে, আমরা তো এখানে থাকি, আমার আব্বা এগুলো দেখাশোনা করে, এখন তো কিছু করার নাই। দেখে তো কেমন ভয় লাগে, দেখ এই যে যখন যতবার বিজলি চমকাইতেছে কেমন লাগতেছে। এগুলো বলতে বলতেই কামালের আবার চোখ পড়লো ওই যে জানালার কাছে। ওইখানে সে এইবারও এই বিজলির আলোতে দেখে মনে হলো যে একটা মহিলার অবয়ব দেখলো, অ্যাজ ইফ একটা মহিলা ওখানে দাঁড়ায় থাকলে যেরকম লাগে, চেহারা টেহারা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে শাড়ি পরা কোনো মহিলা ওখানে দাঁড়ায় আছে, বিজলির আলোতে দেখছে। তো সে তখন বললো মবিনকে, এই তোদের এখানে কি মানুষ আসছে নাকি? অন্ধকারের মধ্যে মনে হলো মহিলা দাঁড়ায় আছে বারান্দায়, ওই যে জানলার কাছে, ওই জানলার কাছে। তখন মবিন বলছে, এই তুই হাত দিয়ে এগুলো দেখিস না, হাত মুখ ধরতো তাড়াতাড়ি। তো কামাল ধুইলো একটু অবাক। কামাল বলে, কি ঘটনা কি, তুই এরকম ভয় পাস কেন? তো কোনো কথা না বলে সে চলে আসলো। তারা বাসার মধ্যে অলরেডি তো ভিজা ছিল, কামালকে গামছা দিল মবিন এবং সে হাত মুখ মুছে টুছে ঘরের মধ্যে ঢুকলো, মানে মবিনের যে ঘরটা ওখানে ঢুকলো। ঢুকে বসে গল্প করতেছে, মানে বিভিন্ন এটা ওটা জিজ্ঞেস করতেছে মবিন কামালকে। কামাল বলতেছে, এই তুই ওই জায়গা দেখানোর পর এরকম করলি কেন, মানে ওখানে কি সমস্যা কি? আমি তো দেখছি এক মহিলা। ওইদিকে হাত দিয়ে দেখাস না, ওই জায়গা উল্টা পাল্টা কথা আছে, জানাস না তুই? বলে কি? এই মানুষ এখানে দেখে, জমিদারে বউরে দেখে ওইখানে, তার অনেকেই দেখে। তো তখন কামাল বলতেছে, তুই দেখছিস? আমি দেখি নাই, আমি অনেক সময় রাত্রেবেলা এখানে শব্দ পাই, মনে কে যেন হেঁটে যায়, শর্ট করে হেঁটে যায়, আমি নুপুরের শব্দ পাই, অনেক কিছু আছে এখানে। আর এই বাসা তো মানে আমি আমার বাবারে বলছিলাম যে এই চাকরি ছেড়ে দাও, বাবা বলে যে এই বয়সে আর কি কাজ পাবো, এর জন্য বাবা করে না। বাবার ইচ্ছা যে আমি যে পড়াশোনা করছি কলেজ পর্যন্ত, বাকিটা আমি শহরে যে মানে পড়াশোনা করবো, আরো বড় ডিগ্রি নিব। বাবা যতদিন পারে এখানে নির্ভেজাল কাজ করে যেতে চায়, এর জন্য বাবা যায় না। কিন্তু এই জায়গা ভালো না রে বেটা। তো তখন কামাল বলতেছে যে, আর তুই কি কস, আমার কাছে তো বেশ মজা লাগতেছে, আমার ইচ্ছা করতেছে এনে ঘুরে দেখতে। না ওই নামও নিস না, ঘুরে দেখতে মানে কি বলতে চাস তুই? বলে, না বেটা, আমি তো তোদের এখানে শুনছি, তোদের এখানে কি বলে জাদুটোনা করতো, জমিদারে বউ কি সব বলে আছে এখানে। তো তখন মমিন বলতেছে যে, হ্যাঁ আমিও শুনছি এখানে, এবং এখনো মাস 2-3 পর পর কিন্তু আসে, কিছু লোক আসে, এরা রাত্রেবেলা এখানে এসে কি সাধনা টাধনা করে, কি ভোগ টোক দেয়। তো তখন কামালের খুব আগ্রহ হলো শুনতে। বলে, কি ভোগ দেয় মানে? কারে বেটা, এখানে কালো ছাগল নিয়ে আসে, তারপর আরো অনেক কিছু নিয়ে আসে, বড় মাছ নিয়ে আসে, আইন এখানে ভোগ দেয়। তো বলে, কি ভোগ দেয়? শুনছি এখানে একটা তাদের একটা এরকম কামরা আছে সাধনার, ওখানে যে এখানে রেখে আসে, কি কি করে তারা ওখানে, অনেক রকম মানে করে অনুষ্ঠান করে, জিনিস করে নিজেরা, এগুলা কাউরে দেখে না, নিজেরা আসে এগুলা করে, নিজেরা চলে যায়। মাঝে মাঝে আমি উকি টুকি দিয়ে দেখছি আর কি এরকম অবস্থা। তো তখন বলে, কি রে, ভোগ দিয়ে কি কাজ হয় এদের?
কিছু তো মনে হয় এদের ব্যাপার স্যাপার আছে, নাহলে কেন দেয়? তো কামাল বলে যে আমি যাই, আমি যে দেখতে পারি না কিছু। তোর কি মাথা খারাপ, তুই যাবি? তুই আমার সাথে চল। মবিনে বলো, মবিন বলে আমি কখনোই যাবো না, আমি এখানে থাকি, তোর মাথা খারাপ, আমি এখানে যাবো। কামাল তাকে খুব মানে ইনসিস্ট করতে থাকে। মবিন বলে আর এগুলো বাদ দে তো, তুই অন্য কথা বল। তো যাই হোক, দুজনে অন্য গল্প করতেছে। তো এক সময় এই গল্প করতে করতে একটু রেস্ট নিতে দেখা যায় ঝিমায় কিছুক্ষণ কামাল। তো তারপরে দেখা যায় রান্না হয়ে গেছে চাচির, যে চাচি উনি ডাক দেয় আর কি তাদেরকে খেতে। তো তারা দুজন খায়। তো খেতে খেতেই কামাল মবিনের আম্মাকে জিজ্ঞেস করেন যে চাচি, আপনি যে রান্না করেন, আপনার রান্না করতে ওই দিকে, আপনার ভয় লাগে না? এই বাড়িটা এরকম, আমরা তো শুনছি এখানে ভূত আছে। তো মানে কামাল নিজের মতোই জাস্ট বলে। তো তখনই ওই চাচি বা মবিনের আম্মা তিনি বলেন যে আমি তো এখানে বাবা যে কি ভয়ে থাকি, এরা বাপ বেটা তো বুঝে না। আমি রান্না করে ওখানে রান্না করতে থাকি, মনে হয় যে আমার জানলা দেখে আমার দেখতেছে, মানে অন্যরকম। এই যে তোমরা গল্প শোনো না, জানলা দিয়ে হাত বাড়া দেয় মাছের জন্য, মনে হয় যে এরকম কেউ কিছু নিয়ে যাবে এখান থেকে, চায় আমার কাছে অন্যরকম। আমি শ্বাস ফেলানোর কত শব্দ শুনছি, মানে একেবারে অন্যরকম, অনেকে শ্বাস ফেলতেছে জানলার ওই পাশে, আমি ভয় আর জানলা খুলি নাই এরকম। তো শুনে কামাল একটু অবাক, আসলেই? বলে যে হ্যাঁ, আমি রাতে বসে বসে এখানে রান্না করতে তো চুলোয় ফুক দিচ্ছি, চোঙ্গা দিয়ে ফুক দিচ্ছি, আমার মনে হয় যে আমারে শোনায় কেউ ফুক দেয় জানলার পাশ থেকে, মনে আমি এখান থেকে ফুক দেয়, সেও ফুক দেয়। আমার এখানে আগুন লকলাকায় ওঠে, ফু দিলি বেড়ে ওঠে এখানে আগুন, আর ওইখান থেকে মনে হচ্ছে যে ওখান থেকে নিঃশ্বাস থাকতেছে জোরে জোরে, এরকম একটা অবস্থা। এই যে আমার রান্নাঘরের এইখানে যে দরজাটা আছে, এই দরজার মধ্যে কয়দিন যে নক করে গেছে। তো তখন জয়নাল সাহেব আবার তাকে বলে যায়, চুপ থাকো, কি বলো উল্টাপাল্টা কথা, এইসব কথাবার্তা বলতে হয় না মানুষরা, এসে আমি এখানে দেখাশোনা করি, তুমি এগুলো কি বলতেছো? তো তখন ওই চাচি এবার চুপ করে গেলেন। তো কামাল আর কিছু বললো না, খাওয়া দাওয়া করে উঠলো, উঠে মবিনের সাথে গল্প করতে করতে আসলো, বললো যে বাসার সামনে আয় দাঁড়াই। তো ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, এবং মেঘ অনেকটা ক্লিয়ার হচ্ছে, আকাশে একটা মানে আটখানা চাঁদ বের হয়েছে উপরে মেঘের মধ্যে থেকে, খুব সুন্দর লাগতেছে দেখতে, ঝকমক করতেছে। বৃষ্টির পরে সব মানে অনেকটা ধুয়ে গেছে, তো এরকম চকমক করতেছে। দেখা যাচ্ছে দূরে ঘাসের উপরে পানি, যে ছোট পানির বিন্দু জমে রয়েছে, ওটার মধ্যে চাঁদের আলো পড়ে চমকাচ্ছে। তো কামাল মবিনকে জিজ্ঞেস করলো যে এই চাচি যে মাছ রান্না করছে, একটা করছে, আর একটা কি করছে? কয়ে রেখে দিচ্ছে, সকালবেলা তুই নিয়ে যাবি, কিছু করার নাই, ওইটা রাখার মতো তো ওরকম ব্যবস্থাও নাই, আমাদের এখানে বরফও নাই, ওইটা মানে এরকম বেশি রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তুই ভোরবেলায় এটা নিয়ে যাবি, এখান থেকে নিয়ে যায় কাউরে দিয়ে দে, বেচে দে, কিছু কর, কারণ এতে নষ্ট হবে মাছটা খামাখা। আর ওই যে ছোট মাছগুলোরও তোর ব্যবস্থা করতে হবে, কাউরে দিতে হবে, নাহলে বেচে দিতে হবে। ওই যাওয়ার পথে নৌকা দিয়ে পাবি, মানুষ অনেকে মাছ কিনে, ওদের কাছে কারো কাছে বেচে দিবি। তো কামাল বলতেছে আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি? আমি একটা আজকে চেষ্টা মারবো, ট্রাই মারবো। তো তখন মবিন বলছে কি ট্রাই মারবি তুই? আমি মাছটা নিয়ে ওই বাংলোতে যাব, যে দেখবো ওই ভোগ দেওয়ার ব্যাপারটা কি। তো তখন মবিন বলে মাথা কি খারাপ হয়েছে তোর? বলে হ্যাঁ আমি যাব, আর তুই আমার সাথে যাবি, তুই পিছিয়ে থাকবি, তুই সামনে যাবি না। তো মবিন তো মোটামুটি রাজি না একদম, বলে আরে শোন, আমরা যাই, দেখি না কি ঘটনা কি। মানে কামালের খুব আগ্রহ ছিল এইসব ব্যাপারে। তো মবিন মানে তার কথা শুনবে না, তারপরও কাইন্ড অফ কনভিন্সড হয় কামালের দ্বারা। বলে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সামনে যাব না, তুই যাবি, তুই যে দেখবি। বলে হ্যাঁ। তো কামাল বলতেছে যে আমি এই এক থালিতে করে মাছটা নিয়ে যাব, যে ওইখানে বলবো যে ভোগ নিয়ে আসছি, দেখি কি দেখা দেয়, কিছু আসে নাকি ওইখানে। তো এই বলার পরে মবিন বলে লাভ কি রে? বলে যদি ভূত প্রেত পিশাচ কিছু দেখা দেয় কি করবি? কারে কিচ্ছু না, দেখবো, দেখারই তো একটা আনন্দ। তো এই বলে বলতেছে এখন না, আগে জয়নাল কাকা শুয়ে পড়ুক, তারপরে যাব। তো দুইজনে কিছুক্ষণ দাঁড়ায় ঘোরাঘুরির পর অনেকক্ষণ পর দেখা গেল শুয়ে পড়ছে, মানে ওই জয়নাল কাকা এবং তার স্ত্রী শুয়ে পড়ছে, ওই জায়গাটা অন্ধকার করে দিয়েছে রুমটা। তো তখন কামাল যায়, মবিন আর কামাল দুইজন যায়, যে তার মবিন তার মায়ের যে একটা থালা আছে বড়, যেটার মধ্যে মাছ টাছ কাটে রাখে, সেটা এরকম টেনে নিয়ে আসে, এনে দেখে যে এরকম বড় মাটির একটা ছিল, ওইটার মধ্যে মাছটাকে এভাবে রেখে দিছে। ওইটাকে তার আম্মা আবার ওই এরকম করে বাঁকায় রাখছে। তো সেটাকে উঠায় থালির মধ্যে নেয়, নিয়ে বলে যে আচ্ছা চল, বলে দুইজনে বেরোয় হাঁটা দেয়। তো হেঁটে যাচ্ছে, বেশ ভারী মাছটা, মানে প্রায় 4-5 কেজি তো ওজন হবে এরকম। তো ওই গাছগাছালির মধ্যে দিয়ে যাচ্ছে, আর কেমন জানি লাগতেছে তাদের কাছে, দুজনের কাছেই, কেন এরকম মাছ নিয়ে এরকম জায়গায় হাঁটতেছে, মানে গ্রামে কিন্তু ওই মাছ নিয়ে অনেক কথা প্রচলিত আছে এরকম। তো এই ভয়টা তাদের মধ্যে আছে। তো তারপরও এটা ব্যাপার না। তো মবিন নিয়ে হাঁটতেছিল মাছটা। তো মবিন ওই জায়গায় যে ভয়ে বলতেছে যে তুই এটা নে, আমি নিব না, আমি হারিকেন ধরতেছি। তো তখন কামালের হাতে নিয়ে হারিকেন নিয়ে পিছনে পিছনে মবিন চলতেছে, আর আগে আগে হেঁটে যাচ্ছে হচ্ছে কামাল। এবং ওই চাঁদের আলো পড়ছে, বেশ লাগতেছে না। হাঁটতে হাঁটতে তারা চলে আসলো মূল এই যে বাংলোটার সামনে। বাংলোর সামনে এসেই কেমন জানি গা কাটা দিয়ে উঠছে দুইজনেরই,
দুজনে গা কাটা দিয়ে উঠছে, তাদের কাছে কেমন জানি লাগতেছে, ভয় ভয় লাগতেছে, কারণ চারিপাশে খা খা করতেছে, নিচতলাটা খা খা, 2 তলাটা খা খা, বারান্দাগুলো আর কি, কোনো মানুষজন নাই, অন্যরকম। এবং জানালাগুলো দেখা যাচ্ছে, মানে জানালা কাচের শাসিতে চাঁদের আলো, যেটা চাঁদ উঠছে ওইটা প্রতিফলিত হয়ে অন্যরকম লাগতেছে। তো কামালের কাছে নাকি বেশ লাগছে, এখানে কামাল একটু রহস্যপ্রিয় মানুষ ছিল। তো মবিন এক পর্যায়ে বলে, ভিতরে যাওয়া লাগবে না, চল আমরা চলে যাই। কামাল বলে, আরে না ধর বেটা, আমি আসছি, তুই পিছিয়ে থাক, অসুবিধা কি। তাই বলে তুই আমার সাথে সাথে আয়। তো দুজনে উঠে আসলো নিচতলার বারান্দায়। নিচতলা বারান্দাটা এই পাশ থেকে একটু দেখতে দেখতে দেখলো সিঁড়ি উপর উঠে গেছে। তো সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। তো সিঁড়িটা এরকম উপর উঠে যে একটা ল্যান্ডিং, তারপর আবার মোড় নিয়ে উপর উঠছে। তো সেখানে আলো কিন্তু খুব একটা নাই, হারিকেনের আলো যতটুকু পড়তেছে সেটাতে যতটুকু দেখা যাচ্ছে। দেখলো যে পুরনো মেঝে এবং ধুলা টুলা জমে গেছে, রেলিংটা কাঠের, কালো কুচকুচে কাঠের। এর মধ্যে দিয়ে দেখতে দেখতে আস্তে আস্তে সামনে উঠতেছে, এবং কামালের হাতে সেই মাছের প্লেটটা ধরা, মাছটা ওখানে আছে। মাছের এই আষ্টে গন্ধটাই জানি তখন কেমন লাগতেছে। কামালের কাছেও একটু মানে গা কেটা দেয়া ভয়ের একটা ভাব আসতেছে, কারণ সেও তো ওই যে গ্রামের এইসব ঘটনার সাথে মাছ টাছ নিয়ে যে পিশাচ আসে এরকম এগুলো শুনছে। তো এখন তো তার আসলে পিশাচ না, তার আরো ভয়ঙ্কর কিছু দেখার ইচ্ছা এখানে, যে কারা আসে, কি করে, ভোগ দিতে গেলে কি হয়। তো হেঁটে দুইজনেই উঠলো ওই সিঁড়ির উপরে, মানে 2 তলার যে ল্যান্ডিংটা এখানে। তো বলতেছে যে কোন দিকে, মানে কামাল জিজ্ঞেস করতেছে মবিনটা কোন দিকে যায় এরা, এদের ভোগের ঘর কই। তো মবিন মানে মনে হচ্ছে সে ঢোক গিলতেছে, সে হাত দিয়ে দেখায় বললো যে মনে হয় ওইদিকে, মানে এই যে বারান্দার দিকে না, এই পাশে করিডোরটা আরো হেঁটে দিয়ে বাম দিকে চলে গেছে, দেখা যাচ্ছে অন্ধকার একটা জায়গা। বলছে মনে হয় ওদিকে, তাই বলছে। তো এই কামাল ওদিকে হাঁটা দিল প্লেটটা নিয়ে। আর মবিন অগত্যা মানে এখন দাঁড়ায় থাকতেও ভয় পাচ্ছে, কিন্তু তারপরও তার পিছনে যাচ্ছে, এবং সে মনে মনে চিন্তা করতেছে আমার আশাটাই ভুল হয়েছে, মানে কামালের আজকে এখানে আসাটাও উচিত হয়নি, মনে মনে ভাবতেছে সে। আর কামাল একটু নাচরবান্ধা টাইপের। তো দেখলো যে কামাল হেঁটে হেঁটে যাচ্ছে ওই প্লেটটা হাতে নিয়ে। মবিন আস্তে আস্তে খানিকটা দূরত্ব রেখে রেখে তার পিছনে পিছনে আসলো। তো এসে একটা ঘর, একটা কামরা, এই কামরাটা দরজা 2টা ভেজানো। এখানে ওই জায়গায় এসে তারা বুঝতে পারছে একটা কামরার দরজাটা ভেজানো, লাগানো না কিন্তু ভেজানো, মানে 2টা পাল্লা এরকম হয়েছে। এখন একটু আগে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, এই ঝড় বৃষ্টিতে কিন্তু এই দরজা জোরে বাতাসে বাড়ি খাওয়ার কথা, কিন্তু কোনো বাড়ির আওয়াজ কিন্তু পায় নাই, ওরা কেউই পায়নি, কারণ জোরে জোরে বাড়ি খেলতে শব্দ হইতো, এরকম কিছু না। তো কামাল আস্তে করে প্লেটটা হাত দিয়ে ধরছে, এক হাত দিয়ে, আর একটা হাত এরকম সামনে বাড়ায় দরজাটাকে জোরে চাপ দিল। বেশ ভারী দরজা, মানে পুরোনো কাঠের, মনে হয় লোহা কাঠের দরজা। তো দরজাটা আস্তে 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 মানে একটু হালকা শব্দ করলো, খুব বেশি না, শব্দ করে খুলে গেল। ভেতরে কেমন একটা ভ্যাপসা গন্ধ, মানে কেমন যেন একটা সোদা ভ্যাপসা গন্ধ, অন্ধকার, দেখা যাচ্ছে না। মবিন কিন্তু একটু দূরে, কামালের থেকে একটু দূরে, হারিকেন হাতে। মবিন আস্তে করে এগিয়ে আসলো সামনে, কেন মবিনের একা পেছনে থাকতে এখন ভয় লাগতেছে। সে কামালের কাঁধের কাছে চলে আসলো, এসে বলতেছে ঢুকিস না, চল যাই। কামাল বলতেছে মানে তাকে চুপ করতে বলতেছে। এই সে যে শব্দটা করছে এটাতেই মনে হচ্ছে অনেক জোরে শব্দটা ওই জায়গায় একো হয়েছে, এরকম মনে হচ্ছে এরকম। এবং সে যে ফিসফিস করছে, ফিসফিসিংটা মনে হচ্ছে ভেসে বেড়াইতেছে বাতাসে কয়েকবার একো হয়ে। তো মবিনের বেশ ভয় লাগছে। কামাল কিছু চিন্তা না করে আস্তে করে ভিতরে ঢুকে গেছে, রুমের ভিতরে। মবিনও পা রেখে ঢুকছে। মবিনের কাছে হালকা মনে হলো তার হারিকেনের কাপা কাপা আলোয়, হারিকেনটা কিন্তু স্থির ছিল, মানে ভিতরের ফ্লেমটা, শিখাটা। তো সে যখন ভিতরে ঢুকছে মনে হলো যে শিখাটা কেঁপে উঠলো, কেন জানি মনে হলো চিমনির মধ্যে যে হালকা বাতাস গেছে এরকম লাগলো। তো মবিন 1 সেকেন্ডের জন্য মনে হয় দেখছে যে এই ঘরের কর্নারে বড় একটা বিছানা আছে। সেই বিছানাটা পুরনো আমলের খাট, এখানে পাড়া দিয়ে উঠতে হয়, মানে 2-3টা মানে স্টেপ আছে, স্টেপ দিয়ে তারপরে খাটে উঠতে হয়। এবং খাটের উপরে মশারি টানানোর ব্যবস্থা এবং পাখা টানার যে মানে একটা পাখা থাকে, আগের আমলে ছিল, সে আমলে মানুষরা পাখা টেনে টেনে চালাতো, সেরকম ব্যবস্থাও আছে। পুরনো একটা খাট। মবিন কখনো এখানে উঠে আসে নাই, দেখে নাই। আজকে সে দেখে অবাক হলো, এরকম একটা খাট আর এই জায়গা, আর এই ঘরের মাঝখানে একটা সার্কেল আঁকা, বড় একটা সার্কেল আঁকা, কি নকশা টকশা করা। এই হারিকেনের আলোতে হালকাভাবে দেখছে, এবং তার কাছে হঠাৎ করে মনে হলো যে সে খাটের মধ্যে মনে হয় কাউকে বসা দেখছে, একটা নারী টাইপের, এবং মানে মহিলাই হবে, এবং তার চুলও মনে হয় সে দেখছে, তার মনে হচ্ছে বেশ লম্বা চুল। 1 সেকেন্ডের জন্য, এবং পরবর্তী সেকেন্ডে মবিন দেখলো যে কিছু নাই, এবং ততক্ষণে কিন্তু কামাল সামনে এগিয়ে গেছে এবং গিয়ে সে ওই সার্কেলটা পার হয়ে যাচ্ছে, ওখান থেকে দাঁড়ায় ওইদিকে।
তো মবিনে কিন্তু গা শিরশির করতেছে, সে মানে ভয়ে মানে কিছু বলতে পারতেছে না যে কি বলবে। এই সময় মবিন দেখলো, মনে হলো যে খাটের ওখান থেকে আবার সেই নারীটাকে সে দেখলো, ওই সার্কেলটার থেকে বের হয়ে গেছে কামাল। তখন দেখতেছে যে ওই নারীটা ওইখান থেকে উঠে দাঁড়াইলো, ওই খাটের ওই পাশ থেকে একটা মহিলা। মবিনের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে কাঁপতেছে, মানে থরথর করে। কামাল মনে হইতেছে কিছুই দেখতেছে না। কামাল এগোয় যাচ্ছে সামনে, সামনে যে ডানে বামে তাকাইতেছে, বিছানাটার দিক তাকাচ্ছে। তো কামাল এক পর্যায়ে কি করলো, ওই মাছের যে ইটা ছিল, প্লেটটা ছিল, ওইটা মাটিতে নামায় রাখলো। মাটিতে নামায় রেখে বললো, এই যে দিলাম, কে আসো আসো, দেখতে চাই, ভোগ দিলাম। এইটা বলার সাথে সাথে মনে হলো যে দমকা হাওয়া ঢুকলো ঘরের মধ্যে। এই পাশে জানলা দিয়ে, জানলাটা ঠাস করে খুলে গেল, মানে পাল্লাগুলো খুলে গেল, দমকা হাওয়া ঢুকলো, এবং তার পেছনে যে দরজা, ওই দরজা দিয়েও দমকা হাওয়া ঢুকলো, দরজাটা ঠাস করে আটকায় গেল। আর ভেতরে যে হারিকেনের যে শিখা জ্বলতেছে, শিখাটা পট করে নিভে গেল। মবিন তো মনে হলো যে এমন ভয় পাইছে, সে জীবনে এরকম ভয় পায় নাই। আর কামাল মনে হলো ওখানে শব্দ করতেছে, কেমন একটা গড় 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 শব্দ করতেছে ওইখান থেকে, মানে কামালের কণ্ঠ থেকে শব্দটা আসতেছে। মবিন শুনতে পাচ্ছে অন্ধকারের মধ্যে কামালের গলা দিয়ে একটা বিজাতীয় শব্দ আসতেছে, গড় 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 গড়। এবং এইখানে দরজা বন্ধ হয়ে গেছে, আলো কিন্তু তেমন দেখা যাচ্ছে না। তো ওই খাটের পাশে জানলাটা যে খুলছে, ওইখান থেকে একটা রাতের আলো, মানে চাঁদের আলো সহ আসতেছে। এই আলোতে মবিন এখান থেকে দেখলো কামাল মাটি থেকে উঠে গেছে কয়েক ইঞ্চি এরকম, আর বাঁকা হয়ে গেছে, তার হাত দুইটা এরকম বাঁকায় পিছনে চলে গেছে, সে এরকম বাঁকা হয়ে যাচ্ছে। তো মবিন আর মানে তার মানে কোন রকম সেন্স ঠিক রাখতে পারলো না, সে দৌড় দিল দরজার দিকে, বন্ধ দরজার দিকে। যে সে জোরে প্রাণপণে টানা শুরু করলো, প্রাণপণে টানছে, খুলতেছে না খুলতেছে না। সে মানে মানে মন থেকে শুধু বলছে, দুধ চাই, দরজা খোল দরজা খোল। বলতে বলতে সে মানে কি বলছে তার খেয়াল নাই, একসময় দ্রিম করে দরজাটা খুলে গেছে, মনে হলো অল অফ এ সাডেন কেউ টেনের অ্যাক্সিলেটর ছেড়ে দিছে। ওই দরজা খুলে সে হিড়মুড়ায় পড়লো ফ্লোরের মধ্যে। ফ্লোরে যখন পড়ছে, সে তাকায় দেখতেছে ওই ফ্লোরের মধ্যে আস্তে আস্তে নেমে আসলো কামাল, এবং শুয়ে আছে। কামাল মনে হলো যে এরকম শুয়ে আছে, এবং ফ্লোরের মধ্যে শুয়ে পড়লো সে, এবং তার পাশে একটা অবয়ব দাঁড়ানো, একটা নারীর অবয়ব, তার চুল এত লম্বা যে মাটি পর্যন্ত একদম বিছায় যাচ্ছে। আর কামাল ওখানে শুয়ে গড় 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 করতেছে, মানে সে আর মানে ভয়ঙ্কর দৃশ্য। এটা আসলে মবিন নিতেই পারেনি, সে ওখান থেকে দৌড় দিল, বের হয়ে দৌড় দিয়ে সে সিঁড়ি দিয়ে হাঁচড়ায় পাছড়ায় নামলো। লাস্টের সিঁড়িতে এসে সে পিছলায় পড়ে গেল, পিছলায় পড়ে ছ্যাঁচড়া অনেক দূর আসছে, ওই অবস্থা আবার দৌড়াইছে সে দৌড়াইতে দৌড়াইতে সে বাসায় চলে গেছে। বাসায় যে তার ঘরে ঢুকে সে দরজা লাগাই দিছে, ভয়ে থরথর করে কাঁপতেছে, তার মানে কিছু বলার মতো সাহস নেই। এবং সে তার বাবাকে যে বলবে এই চিন্তাও করতে পারতেছে না, বাবা কি বলবে কি হবে, এই চিন্তা করতে করতে সে অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো একা একা, মানে কিচ্ছু করার নাই। বাসার মধ্যে হারিকেন আবার জ্বালাইছে এবং সে চুপচাপ বসে আছে। তারপর চিন্তা করলো যে আমি যদি একদম চুপচাপ থাকি, কিছু না বলি, তাহলে ছেলেটার তো ক্ষতি হবে, কামালের তো কিছু একটা, যে অবস্থা দেখে আসছি। তখন সে উঠে গিয়ে তার বাবার যে দরজা ওইটার মধ্যে নক করলো, আব্বা উঠেন, আব্বা আব্বা বলে ডাক দিল। অনেকক্ষণ পর তার বাবা বলছে, কি হয়েছে? তাহলে আপনি আসেন, কথা আছে। তো জনাল সাহেব আস্তে করে এসে দরজা খুলে দাঁড়াইলো, চোখে ঘুম। কি হয়েছে? তো বললো যে আমার সাথে কামাল গেছিল ওইখানে, কামাল আমার নিয়ে গেছিল ওই জায়গায়। তো সাথে শোনার সাথে তার বাবা তারে দিল এক চড়, ঠাস করে একটা চড় বসাই দিল। বলে তোরে নিয়ে গেল মানে তুই কি যাবি ওর সাথে? বলে হ্যাঁ নিয়ে গেছে। এখন কই কামাল কই? কামাল ওইখানে ফ্লোরের মধ্যে বসে গড়াইতেছে, তার গলা দিয়ে শব্দ বেরিতেছে এরকম। তো জনাল সাহেব তো মানে পুরা হয়ে গেলেন। সাথে সাথে তিনি তার ঘরের থেকে হারিকেন বের করলেন, বললেন খাটের তলে হ্যাজাক আছে, হ্যাজাক বাইর কর। তো নিয়ে তখন অবাক হয়েছেন মবিন যে তার বাবার এত সাহস, সেটাই অবাক হলো। হেজাক ছিল সেটা বের করলো, তার বাবা দেখলো খাটের কোনার থেকে একটা বল্লম বের করলো, করে সে মানে দোয়া পড়তে পড়তে তার বাবা বের হয়ে গেল। তারা বলে আমার সাথে আয় বলে গেল। তার বাবা ওই দিকে ফার্স্টে গেল না, ওই বাংলোর দিকে গেল না। তার বাবা তাকে নিয়ে হেঁটে, তাদের ওইখানে রাস্তা আছে, রাস্তাতে হেঁটে ওইখানে স্কুল মাস্টার আছে এবং ওখানে একজন আরবি টিচার আছে, উনি কলেজে আরবি পড়ান, ওদের বাসায় গেল। স্কুল মাস্টার সাহেবকে তুললেন, তুলে বললো রাতের বেলা নক টক করে উঠে। তো স্কুল মাস্টার সাহেব খুবই মানে বিচলিত, কি ব্যাপার? বলে একটা বিপদ হয়েছে, তাড়াতাড়ি আসেন। তো যে তারপর কলেজের যে ধর্ম টিচার যিনি ছিলেন তাকেও নিলেন। তো এই কয়েকজন মিলে ওখানে যে হাজির হইলেন ওই বাড়িতে, এবং গিয়ে ততক্ষণে অলরেডি ওই যে মানে তারা যখন পৌঁছেছে ওই সময় ফজরে আজান দিচ্ছে, ফজরে আজান দিচ্ছে, মানে ভোর হয়ে গেছে আর কি। তো যে ওই ঘরের মধ্যে ঢুকলেন একদম নিয়ে, তো ওই মবিনকে সাথে নিয়ে আসছে। তার বাবা বলে কোথায়?
দেখাইলো। তো ওই ঘরের মধ্যে যে দেখতেছে যে তারা দেখছে ওই যে গোল একটা ওইরকম নকশা করা। তো ওই যিনি এই আরবি টিচার ছিলেন তিনি ওইটা দেখেই নাকি তিনি দোয়া দরুদ পড়া শুরু করছেন। দোয়া পড়তে পড়তে সামনে যাচ্ছেন। তো যে ওই মমিনকে জিজ্ঞেস করছিল কি দেখছে, মমিন বললো এই। তো ওইখানে যে দেখে যে ওই খাটটার ওই যে গোল যে সার্কেলটা তার ওই পাশে ওই প্লেটটা পড়ে এসে, প্লেটের মধ্যে কোনো মাছ নাই। আর ওই জায়গায় কামাল শুয়ে আছে এবং কামালের মাথা একদিকে বাঁকানো। তো ভয় পেয়ে গেলেন। জয়নাল সাহেব মনে করছেন যে মানে কামাল কি মানে তার সব ঠিক আছে নাকি। সে দৌড় দিয়ে গেলেন এবং ওই সাথে যে আরেকজন টিচার ছিলেন উনিও গেলেন, যে দেখলেন দেখে যে না পালস আছে, তার পালস আছে। তো তাকে তারা সবাই মিলে ওখান থেকে টেনে বের করলো, মানে ঘর থেকে বের করলো, মবিন সহ বের করে তারা নিয়ে আসলো বাইরে। সেখান থেকে তাকে টেনে তারা নিয়ে আসলো হচ্ছে জয়নাল সাহেবদের বাসার বারান্দায়, মানে মমিনদের বারান্দায়। তো সেখানে এনে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, কামালকে পরিষ্কার করে তারা মানে তার গাটা মুছে দিল। তো তারপরে তখন ওই যে আরবি টিচার ছিলেন তিনি বললেন যে আমরা নামাজ পড়ে নিই একসাথে। তো ওনারা যে একসাথে জামাতে নামাজ পড়লেন, পড়ে আসলেন, এসে তারা কামালকে দেখলেন কি অবস্থা। তো আরবি টিচার তখন দোয়া দরুদ পড়া শুরু করলেন, কামালকে তিনি ঝাড়া শুরু করলেন। তো ঝাড়তেছেন, দেখতেছেন যে মানে ঝাড়লে সে জাস্ট একটু কাঁপে আর কি, কাঁপে এবং তার শীত লাগতেছে অনেক। তো তাকে তাড়াতাড়ি বাসার থেকে বড় কাঁথা টাথা এনে পেঁচায় দেওয়া হলো এবং তিনি দোয়া দরুদ পড়তে পড়তে ঝাড়তে ঝাড়তে এক সময় মনে হলো সে ঘুমাইতেছে, আসলে তার ঘুম আর ভাঙে না কামালের। তো তিনি বললেন যে আমি তো অনেকক্ষণ ঝাড়ছি, আর কি করা আছে, এখন মসজিদের যে হুজুর আছে ওনাকে নিয়ে আসেন, এনে দেখেন উনি কি করতে পারে। ছেলেটা তো বুঝতেছি না কি হয়েছে, কোনো রকম পজেসড হয়েছে না কি হয়েছে এটা বুঝতেছি না কিছু। তো যাই হোক তারা মোটামুটি ওই বসেই ছিলেন সামনে। অনেকক্ষণ পর মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসেন, উনি এসে ওইখানে একটা রুকাইয়ার মতো করেন বা একটা ঝাড়ফুঁক করেন। তো করার পরে তিনি দেখেন যে কামালের আস্তে আস্তে চোখ মেলে, কামাল চোখ মেলে সে মানে খুব মানে চোখ মেলতে পারতেছে না, এরকম খুব দুর্বল একটা আচরণ করতেছে, বলতেছে যে আমি কোথায়। তো তখন তাকে বললো যে তুমি আসো, আমাদের বাসায় আসো। জয়নাল চাচা বললেন যে আমাদের বাসায় আসো, তুমি কি ঠিক আছো, তুমি কি মনে করতে পারো, কি হয়েছে। তো কামাল ঠিক মতো বলতে পারতেছে না। সে বললো যে আমি মবিনের সাথে গেছিলাম ওইখানে বাংলোতে, তারপরে আর আমার কিছু মনে নাই। মানে সে আর বলতে পারতেছে না, তার এতই দুর্বল কথা বলতে পারতেছে না। তো কামালের যেহেতু এইখানে কেউ নাই এবং তখনকার সময় তো এরকম ফোনও ছিল না কাউকে কল দেওয়ার মতোই, তো জয়নাল কাকাই তখন ব্যবস্থা করেন কামালকে ওখান থেকে তাদের ওইখানকার যে সদর আছে সেখানে নিয়ে যান, সেখানে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। সেখানে যে চিকিৎসক থেকে বলা যায় তার শরীরে অ্যানিমিয়া, অনেক রক্ত চলে গেছে, রক্ত নাই শরীরে, রক্ত কমে গেছে অনেক। খুবই আশ্চর্যজনক ব্যাপার, সে একটা বলশালী ছেলে ছিল, খুব শারীরিকভাবে সুস্থ ছেলে, এরকম কেমনে হলো, অ্যানিমিক কেমনে হলো। তো যাই হোক তাকে মানে খাবার দাবার অনেক কিছু দেওয়া হয়, শুশ্রূষা করতে বলা হয় এবং তাকে কিছুদিন তার আরেক মানে প্রতিবেশী, মানে কামালদার যে বাসা ছিল তার প্রতিবেশী এক বাসায় রাখা হয়। তো সেখানে তারা তাকে চিকিৎসা দিত, মানে ওই ডাক্তার যা লিখে দিয়েছেন ওষুধপত্র দিত। সেখানকার যে কবিরাজ ছিল গ্রামের, সেও এসে দেখে যেত এবং জয়নাল চাচা এটার মানে তত্ত্বাবধানে ছিলেন, তিনি সেগুলো খবর নিয়ে নিতেন। তো সেই খবরে বেরোলো যে ওই কবিরাজ যে বললো, কবিরাজেরও তো নিজস্ব একটা আছে, সে কবিরাজ বললো যে এই ছেলেটাকে খারাপ কোনো কিছুতে ধরছে এবং তার থেকে তার যে শক্তি, জীবনী শক্তি শুষে নিতেছে এরকম। তো ওরকে বড় কোনো হুজুর বা কাউকে দিয়ে দেখান, চিকিৎসা করান। তো যাই হোক এর মধ্যে কামালের বড় ভাই চলে আসে, যে খবর পেয়ে তাকে মানুষ ওই যে চিঠি লিখছিল সে চলে আসে। আসার পরে তিনি তাকে আরও ভালো ব্যবস্থা করেন, একেবারে শহরে নিয়ে যান কামালকে, সেখানে নিয়ে একজন বড় আলেমের কাছে নেন, সেখানে নিয়ে তাকে চিকিৎসা করান। তো চিকিৎসা করে আলেমও বলে যে খারাপ একটা জিন তাকে ধরছিল, খুব খারাপ জিন, এবং সে কোথাও যে সেটা নজরে পড়ছে এবং এটা তাকে কিন্তু এরকম খুঁজে ফিরবে এবং তার ক্ষতি করবে, তার জীবনী শক্তি শুষে নেওয়ার চেষ্টা করবে। এটা তারা করে এবং এটা কোনো মহিলা জিন, যে যেটা করছে এটা কোনো মহিলা জিন। তো যাই হোক কামালকে জিজ্ঞেস করে, তার ভাইও জিজ্ঞেস করে কি হয়েছিল, কি ব্যাপার, তোর কেমনে কি এগুলো হলো। তো কামাল আসলে মানে তার ভাইকেও সে বলে না, চুপ করে থাকে, এই জিনিসগুলো সে এড়ায় যায়। তো সে তার যে বন্ধু মবিনকে একদিন বলে যে কি হয়েছিল। মবিন জিজ্ঞেস করে তারে যে তোর কি হয়েছিল, আমি যে ওখানে দেখলাম যে তোর এরকম অবস্থা। বলে আমি যখন নাকি যে বললাম যে নিয়ে আসছি, এই যে তোমার ভোগ নিয়ে আসছি, তখনই আমি দেখছি একটা নারী দাঁড়ায় আছে ওইখানে। সে দেখতে খুবই সুন্দর, তার চুল অসম্ভব লম্বা পাটিপন্থী এবং সে আমার কাছে এসে আমার গালে স্পর্শ করার সাথে সাথে আমার শরীর দিয়ে কেমন মনে হয় একটা মানে স্রোত নেমে যায়, ঠান্ডা কেমন একটা স্রোত, আর আমি আর তখন কিছুই স্মরণ করতে পারি না। এরপর থেকে আমি মানে মনে হয় যে আমি বাতাসে ভাসতেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার হুঁশ আসছে, এবং তারপর তো আমি মানে নড়তে পারতেছিলাম না, মনে হয় যে আমাকে পানিতে ভাসাইতেছে কেউ, এরকম পানিতে ভেসেই আসি।
তো তখন মমিন বলে, এখন তোর কেমন লাগে? কয় যে অনেক দুর্বল লাগে, আমার শরীরে সেরকম শক্তি নাই। আসলেও কামাল অনেক শুকায় টুকায় গেছিল, মানে অন্যরকম হয়ে গেছিল। আর তার ভাই তখন মানে খুবই চিন্তায় ছিল। তার ভাই শহর থেকে এখানে এসেই গ্রামেই থাকতেছিল তাদের বাড়িতে। তো এরকম অবস্থায় কামালকে তখন একজন ওই যে আলেমের কাছে যে নিছিল শহরে, তিনি তাকে বলেন যে এই কিছু আমল দেন, বলে যে এগুলা করতে হবে। এবং কামাল বুঝতে পারে যে সে একটা বড় সমস্যায় পড়ছে, মানে এখান থেকে উত্তরানোর উপায় নাই। তার খুব ভয় লাগতো। কামালকে নাকি রাতের বেলাকে এসে ডাকতো তার ঘরের বাইরে, তার জানলা দিয়ে ডাকতো, এবং অনেক সময় নাকি সে দেখতো তার ঘুমের সময় তার মাথার কাছে কে দাঁড়ায় আছে। তো কামাল তখন চিৎকার করে উঠতো, চিৎকার করলে তার ভাই, বড় ভাই চলে আসতো, বড় ভাই পাশের রুমে ছিল। তো যাই হোক, এরকম অবস্থায় কামালকে কিছু দেয়, মানে দেয়, আমল দেয় করার জন্য সেই আলেম যিনি ছিলেন। তো কামাল এরকম আমল করতো, নিয়মিত করতো। সে নামাজ পড়তো, নামাজ পড়ার পর রাতে, বিশেষ করে বলছে যে এশার নামাজের পরে এই আমলগুলো করে তারপর যেন সে ঘুমাইতে যায়। তো আর ওই আলেম একদিন আসছিল তাদের বাসায়, এসে তার বড় ভাই তাকে আমন্ত্রণ করে আনছিলেন, এনে বাসার মধ্যে বলেন যে এরকম আমাদের বাসাটা বন্ধ করে দেন। তো আলেম তাদের বাসাটা বন্ধ করে দিছিল। তো ওই যখন নাকি কামাল নাকি ওই আমল করতো, তখন নাকি সে ফিল করতো যে তার বাসার জানলার পাশে, ওই যে কাকি যেরকম বলছিল সেরকম দাঁড়ায় কেউ নিঃশ্বাস ফেলতেছে, এবং সে অনেক কান্নার শব্দ শুনতো ওই পাশ থেকে। মানে তাদের বাসার এই যে পিছনের যে অংশটা যেখানে গাছগাছালি আছে, ওখান থেকে কে জানি কাঁদতো, এরকম শব্দ সে পেত। এবং সে অনেক রকম স্বপ্ন দেখছে, এবং সে স্বপ্নে নাকি ওই নারীটাকেই দেখতো যাকে সে ওই যে ওখানে মাছ রাখার পরে দেখছিল তাকে। তো যাই হোক, ওই আলেম বলে দিয়েছিল এটা মোটেই ভালো না, তুমি ওই বাংলাতে যা করছো ওই জায়গাটার মধ্যে অনেক রকমের দুষ্কর্ম করতো যারা এই ছিল ওইখানে, উল্টাপাল্টা কাজ করতো, উল্টাপাল্টা জিনিস করতো। আর এই ভোগ টোক এগুলো কোনো ভালো কাউকে দেয় না, এগুলা মানে জিনিসটা ভালো না। যাই হোক, তাকে দোয়া দরুদ পড়ে এরকম ভাবে মানে করে দেয়। তো কামাল এরপর থেকে ওরকমই ছিল। কামাল নাকি অনেক দুর্বল হয়ে গেছিল, আগের মতো উচ্ছল আর ছিল না, ভয়ে ভয়ে থাকতো। তো পরবর্তীতে তার ভাই তাকে বিয়ে শাদী দিয়ে ওখানে সেটেল করে, এবং তারপরও কামালের অনেক রেস্ট্রিকশন ছিল। সে এরকম নদীতে রাতের বেলা আর মাছ ধরতে যাইতো না, এবং এলোমেলো সময় চলাফেরা করতো না, এগুলো তাকে দিয়ে রাখছিল। কারণ সে নাকি সবসময় ফিল করতো যে তাকে কেউ এরকম ফলো করতেছে বা তার কাছে আসতে চায়, এরকম একটা ব্যাপার। যখন সে আমল করতো তখন ওই টাইমটা সে একটু ডিস্টেন্স বুঝতে পারতো যে তার ওরকম মানে কিছু আসতে পারতেছে না এরকম। এছাড়া নাকি সে প্রায়ই ফিল করতো তার খুব কাছেই কেউ আছে এরকম। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শাহপরান ভাই আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটি ফাহমিদ ভাইদের পাশের গ্রামের একটি ছেলের সাথে ঘটেছিল। তো ফাহমিদ ভাই সেই গ্রামের নামটি বলতে না করেছেন, সেই ছেলের নাম আসল নামও শেয়ার করেনি। ঘটনার সুবিধার্থেই তাকে বেলাল নামে উপস্থাপন করা হচ্ছে। তো সরাসরি বেলালের ঘটনায় যাচ্ছি। 2016 সালে তখন বেলালের বয়স ছিল 19 অথবা 20 বছর। একদিন বেলালকে তার দুজন প্রতিবেশী বন্ধু এসে বলছে যে বেলাল, আজকে তো ফয়েজের নানা বাড়ির গ্রামে একটি মাহফিল আছে, তুমি আমাদের সাথে যাবা নাকি? এই ফয়েজ নামটাও একটা ছদ্মনাম। তখন ফয়েজ বলে যে বেলাল চল, আজ আমার নানা বাড়িতে মাহফিল আছে, একসাথে গেলে অনেক মজা হবে। তখন বেলাল বন্ধুদের কথায় রাজি হয়, হ্যাঁ চল, আমিও যাব। তো সেইখানে প্রায় 8টার দিকে তারা রওনা দেয় মাহফিলের উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। তো তারা তিনজনই বসে বসে মাহফিলের ওয়াজ শুনছিল। শুনতে শুনতে তখন রাত প্রায় 2:30 বাজে। মাহফিলও তখন প্রায় শেষের দিকে। তো বেলাল যখন বাকি দুজনকে বাড়ি যাবার কথা বলে, তখন তারা সাথে থাকা দুজনকে বলছে যে বেলাল থাক, আমরা আজকে আর না যাই, রাত অনেক হয়ে গেছে, সকালে যাবো না। তখন বেলালের বন্ধু ফয়েজ তাদের বলে যে চল, আজকে আমরা আমার নানার বাড়িতে থেকে যাই, কাল বাইরে যাব। এই কথা শুনে বেলালের থাকা তৃতীয় বন্ধুটা ফয়েজের নানা বাড়িতে চলে যেতে রাজি হয়। কিন্তু বেলাল বলে যে তাহলে তোরা চলে যা, আমার আসলে বাড়িতে কাজ আছে, আমাকে বাড়িতেই যেতে হবে। ওরা বেলালকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু বেলালের বাড়িতে জরুরি কাজ থাকার কারণে বেলাল তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন প্রায় 3টা বেজে গেছে। তো বেলাল তার সাথে থাকা বাটন ফোনটা ছিল, অল্প কিছু আলো নিয়ে গ্রামের ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আইল দিয়ে হাঁটতে শুরু করে। পর অনেক সময় হাঁটার পরে বেলাল তার বাড়ির কাছেই চলে আসে, সেখান থেকে 20 মিনিটের পথ। তো তখন বেলালের বেশ
বাথরুম পায়, তো সে কোনো কিছু চিন্তা না করে একটা গাছের নিচে যেয়ে প্রস্রাব করে। তারপর বেলাল তার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। তো কিছুক্ষণ হাঁটার পর বেলাল খেয়াল করে তার পাশে থাকা ক্ষেতের মাঝখান দিয়ে কে যেন তার সাথে তালে তাল মিটিয়ে হাঁটার শব্দ করছে, কিন্তু শব্দটা বেশ গভীরভাবে হচ্ছে। তখন বেলাল ভালোভাবে দেখে যে এত রাতে কে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছে। তো বেলাল তার সাথে থাকা বাটন ফোনটার অল্প আলো সেই জমির মধ্যে ফেলে, কিন্তু বেলাল কাউকেই সেই মুহূর্তে দেখতে পায় না। বেলাল বেশ ভয় পেয়ে যায়। রাস্তার দুই পাশে ক্ষেতের জমি, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, তার সাথে ক্ষেতের মাঝে মানুষের হাঁটার শব্দ। বেলালের গায়ের লোম দাঁড়িয়ে যায়। দ্রুত হাঁটা শুরু করে সে এবং দ্রুত হেঁটে তার বাড়িতে চলে আসে এবং দরজার মধ্যে এসে নক করতে থাকে। বেলালের মা দরজা খুলে দেখে যে বেলাল হাঁপাচ্ছে এবং বেলালকে বেশ ভয়ার্ত মনে হচ্ছে, অর্থাৎ তাকে দেখে বোঝা যাচ্ছে সে বেশ ভয় পেয়েছে। তারপর বেলালের মা বেলালকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, এত ভীত লাগছে কেন। বেলাল তার মাকে ঘটনাটা বলে যে আমি আসার সময় ধান ক্ষেতের ভেতরে কেউ হাঁটছে, তা এমন কিছু শুনেছি, কিন্তু কাউকে দেখি নাই, ভয় পেয়ে গেছি। তারপর বেলালের মা তাকে কিছু দোয়া পরে ফু দিয়ে দেয়। বেলালকে বলে যে দোয়া পরে ঘুমাতে। পরের সকাল থেকে বেলালের শরীর অনেক জ্বর উঠে যায়। জ্বরের কারণে 2 দিন বেলাল ঠিকমতো কথাও বলতে পারেনি এবং বেলালের পরিবারের সবাই লক্ষ্য করে যে বেলাল সবসময় ভয়ে ভয়ে থাকছে, বড় বড় চোখ করে থাকছে আর শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তো তৃতীয় দিন মাগরিবের ঠিক আগ মুহূর্তে বেলালের ছোট ভাই বেলালের রুমে যায় এবং রুমে গিয়ে জোরে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। এসে সবাইকে ডাক দেয়। তারা বেলালের রুমে যায়, যে দেখে বেলাল নিজেই নিজের গলা টিপছে আর মনে হচ্ছে তার চোখও উপরে আসছে বাইরের দিকে। তখন সবাই বেলালের গলা থেকে তার হাতটা সরিয়ে দেয়। তারা লক্ষ্য করে যে বেলালের মনে হচ্ছে 3-4 জন মানুষের শক্তি ওর হাতে চলে এসছে। তারপর তাদের গ্রামের মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসা হয়, বেলালকে খাওয়ানো হয়। বেলাল আস্তে আস্তে সুস্থ হয়। কিছুক্ষণ পর যখন সুস্থ হয়ে যায় সেদিনের পর আর কোনো সমস্যা হয় নাই। পরের দিন বেলালকে নিয়ে যায় একটা হুজুরের কাছে। হুজুর বলে যে ওর উপর বদ নজর পড়েছে। তিনি বেলালকে পানি পড়া আর ঝাড়ফুঁক দিয়ে বলেন আশা করি আর কোনো সমস্যা হবে না। তারপর তারা বাড়িতে চলে আসেন। অনেকদিনই সমস্যা হয়নি। তো বেলালের একটা গ্যারেজ আছে, ও এটা ট্যাক্সি ইঞ্জি গাড়ির গ্যারেজ আছে। তো ওখানে গ্যারেজে কাজ করত। যেহেতু বেলাল এখন বেশ সুস্থ, তাই সে কাজে আবারও জয়েন করে। তো প্রতিদিন বেলাল তার কাজ থেকে রাত 11 থেকে 12টার দিকে চলে আসতো। তো একদিন রাতে 10টার দিকে ভীষণ ঝড় তুফান শুরু হয়, সাথে সাথে বৃষ্টি এত পড়ছিল যে থামছিল না। বৃষ্টি পড়তে পড়তে তখন রাত 12টার উপর বেজে গেছে, যাওয়ার চান্স পাচ্ছিল না। তখন বেলাল তার গ্রামের এক পরিচিত ট্রাক ড্রাইভার ছিল, তার সাথেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো বৃষ্টি তখনও থামেনি। বৃষ্টির কারণে তার গাড়ি চালাতেও বেশ অসুবিধা হচ্ছিল। একটু পর বৃষ্টিটা কিছুটা থামে আর তার গ্রামে আস্তে আস্তে বৃষ্টি থেমেই গিয়েছিল, হালকা হালকা হচ্ছিল তখন। তো বেলালের বাড়ির আগে ড্রাইভারের বাড়ি আসায় গাড়ি সেখানে দাঁড়ায় আর বেলাল হেঁটে বাকি রাস্তাটা যেতে শুরু করে। তো সেখান থেকে বেলালের গাড়ি বেশ দূরে না, মাত্র 5 মিনিটের পথ হবে। তখন রাত প্রায় 1টার উপর। তো বেলাল যে রাস্তা দিয়ে তার বাড়িতে আসছিল সেই রাস্তাটা তেমন ভালো ছিল না। এখানে অনেক সময় অনেক ঘটনা ঘটত বিধায় এটা বেলাল নিজেও জানত। তো বেলাল ভয়ে ভয়ে হাঁটছিল। হঠাৎ বেলালের চোখ যায় রাস্তার পাশে থাকা একটা ঝোপের দিকে। বেলাল তাকিয়ে দেখে, ফোনের হালকা টর্চটা মারার পর অবাক হয়ে যায় যে কতগুলো ভেড়া তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কেমন জানি ভেঙচি কেটে হাসছে। জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে চলে এসছে, একেবারে তার সামনেই। ভেড়াগুলো কেমন জানি চোয়ালের চামড়া কুচকে দাঁত বের করে রেখেছে, দেখে মনে হচ্ছে মানুষের মতো করে হাসছে। এটা দেখে বেলাল প্রচন্ড ভয় পেয়ে যায়। এত রাতে ভেড়া কোত্থেকে আসবে, আর আসলেই মুখের আকৃতি এমন কেন হবে? এই বিকৃত তার ভেড়ার আকৃতির জীবগুলো দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। বেলালের মনে হচ্ছিল তিনি তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন, হাঁটার শক্তি হারিয়ে ফেলেছেন। আস্তে আস্তে ভেড়াগুলো বেলালের একেবারে কাছে চলে আসতে 1 বা 1.5 হাত দূরেই। যত কাছে আসছে বেলাল দেখছে যে প্রাণীগুলোর মুখের আকৃতি ধীরে ধীরে বদলে ভয়ানক রূপ নিচ্ছে। এসব দেখে বেলালের প্রায় অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। বেলাল কি করবে না ভেবে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা দৌড় দেয়। একটা চিন্তা করুন যে রাত 1টার উপরে বৃষ্টির রাতে গুড়ি গুড়ি বৃষ্টি, জঙ্গল থেকে কতগুলো ভেড়া আপনার দিকে তাকিয়ে মানুষের মতো করে হাসছে।
হাসতে হাসতে আপনার কাছে চলে আসছে। আপনি কি করতে পারেন? ওই মুহূর্তে কি চিন্তা আসতে পারে মাথায়? যাই হোক, বেলাল তার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা দৌড় দেয়। আর এই মুহূর্তগুলোতে শরীরের শক্তিও কাজে আসে না। এক দৌড়ে তারা বাড়িতে পৌঁছে যায়। উঠোনের সামনে এসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বেলালের পড়ার শব্দে ঘর থেকে তার বাবা মা সহ সবাই বাইরে বেরিয়ে আসেন। বেলালকে অজ্ঞান অবস্থায় পায়। বেলালকে ঘরে নিয়ে আসা হয় এবং তার মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। তারপর বেলালের মা তাকে জিজ্ঞেস করে যে তার এই অবস্থা কিভাবে হলো। তখন বেলাল তার মাকে সমস্ত ঘটনা বলেন। শুনে ভয় পেয়ে যায়। বেলালকে গরম পানি দিয়ে গোসল করিয়ে লোহা গরম করে সেটা পানিতে ভিজিয়েই সেই পানি খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। সেদিন রাতে বেলাল নর্মাল ছিল। পরের দিন বেলালের সাথে ঘটে আরেকটি ঘটনা। বেলাল তার কোনো একটা কাজের জন্য ঠিক দুপুরবেলা বাঁশ কাটতে তাদের বাড়ির পেছনের বাঁশ ঝাড়ে যায়। সেখানে একটা মন্দির আছে, অনেক পুরাতন। তো ধারণা করা হয় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের ভয়ে ওই গ্রামের সকল হিন্দুরা পালিয়ে গিয়েছিল। তখন থেকেই সেই মন্দিরটা পরিত্যক্ত, সেখানে কেউ যায় না। তো যাই হোক, বেলাল তাদের ঘরের কাজের ছেলেকে বলে দেয় যে বাঁশ কাটার দা নিয়ে যেন সে বাঁশঝাড়ের দিকে আসে। বেলাল একটু আগেই চলে যায় বাঁশঝাড়ের দিকে। কিছুক্ষণ পরে যখন কাজের ছেলেটা বাঁশ কাটার দা নিয়ে যায় সেখানে, সে দেখে বেলাল সেই মন্দিরের উপর থাকা একটা গাছের সাথে ফাঁস নিয়েছে। এটা দেখার পর কাজের ছেলেরা সবাইকে ডাকতে থাকে। আর চিৎকার শুনে সবাই এসে বেলালকে তাড়াতাড়ি গাছ থেকে নামায়। সকলকে দেখে তার দেহে সকলে দেখে যে তার দেহে তখনও প্রাণ আছে, কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছে সে। বেলালের অবস্থা এতটাই খারাপ ছিল যে দ্রুত তাকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলালের গলার মধ্যে ফাঁস নেওয়া দড়ির কারণে বেশ জখম হয়ে গিয়েছিল। 2 দিন পরে বেলালের জ্ঞান ফিরে। তারপর সবাই বেলালকে জিজ্ঞেস করে যে সেদিন তার সাথে কি হয়েছিল, কেন সে আত্মহত্যার পদক্ষেপ নিয়েছে। তারপর বেলাল বলে যে আমি বাঁশ কাটতে জঙ্গলে যাই, গিয়ে আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তখনই আমার কাছে মনে হলো 2-3 জন মানুষের মতো কেউ আমার সামনে হাওয়ায় ভাসিয়ে মন্দিরটাকে গাছের উপরে তুলে ফেলল, তার গলায় ফাঁস লাগিয়ে দিল। এরপরে তিনি আর কিছু জানেন না, মনে করতে পারেন না। অবয়বগুলা অনেকটা মানুষের মতো গঠনের ছিল, কিন্তু শরীরে ভেড়ার মতো লোম, মুখটাও কেমন যেন ভেড়ার আদলে। আর একটা জিনিস সবাই দেখেন যে যেই দড়ি দিয়ে বেলালকে ফাঁসি লাগানো হয়েছিল সেই দড়িটা একদম নতুন এবং প্রচণ্ড ধারালো। আর এই প্রচণ্ড ধারা বলতে দড়ি কিন্তু ধার হয়, এই ধরনের দড়ি কেউ কোনোদিন দেখেনি। আর কি ধরনের কাঁচামালে এই দড়ি তৈরি করা তাও বুঝতে পারছিল না। মনে হচ্ছে ঘুড়িতে নাটাইয়ের মধ্যে যে ঘুড়ি দিয়ে যে সুতা দিয়ে উড়ায় সেই সুতা কিন্তু গ্লাসের মধ্যে আঠা মিশিয়ে সেটা কিন্তু সুতার মধ্যে লাগানো হয়। এটা সেরকম ধারালো, টান দিলে হাত কেটে যেতে পারে, সূক্ষ্ম ধারালো টাইপের। তো এই কিটা দিয়ে কিছু দড়ি তৈরি করা। আর এই ধারার কারণে মূলত বেলালের গলায় বেশ জখম হয়ে গিয়েছিল। সকলে মিলে দড়িটিকে আগুনে পুড়িয়ে ফেলে। তার সপ্তাহখানেক পর বেলালকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। তখন সে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। তো বেলালের পরিবারের সবাই তখন একজন ভালো হুজুরের সন্ধান করছিল। হাসপাতাল থেকে আসার পর বেলাল একটু বদলে যায়। সে ঘরের মধ্যে বসে থাকে এবং খাওয়া দাওয়াটা একদম বন্ধ করে দেয়। শরীরের অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। বেলাল শুকিয়ে একেবারে কাঠ হয়ে যায়। আর ওর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ওকে দেখে মনে হচ্ছিল ওর শরীরের রক্ত কেউ যেন চুষে খেয়ে ফেলেছে, একেবারেই রক্তহীন চেহারা। আর বেলাল হঠাৎ চিৎকার করে উঠত যে আমাকে মেরে ফেললো মা, ওরা আমাকে মেরে ফেললো, এসব বলে চিৎকার করে কান্নাকাটি প্রায় সময় করত। তো বেলালের এমন অবস্থা দেখলে তার পরিবারের সবাই ছেলেকে হারাবার চিনতে একদম অজানা ভয়ে থাকতে থাকে। বেলালের একজন মামা বেলালকে একদিন দেখতে আসেন। বেলালের এই অবস্থা দেখে তিনি একজন হুজুরের সন্ধান দেন। বলে আমাদের সিলেটেরই কোনো একজন বড় আলেমের সন্ধান আছে, ওনার নাম আমি শেয়ার করছি না, তো ওই আলেমের সাথে ওনারা যোগাযোগ করতে পারেন চাইলে। তো সন্ধান দেন। ওনার নাম ওই যে আল্লাহর সাথে যোগাযোগ করা হলে উনি বেলালের এমন অবস্থা শুনে তাদের বাড়িতে আসবেন বলে কথা দেন। তো যেদিন ওনার সাথে যোগাযোগ করা হয় তার পরের দিনই উনি বাড়িতে আসেন আর রুমে বসে সকলের সাথে এই ব্যাপারে কথাবার্তা বলা শুরু করেন। কিছু সময় পরে পাশের রুম থেকে হঠাৎ করে বেলাল তাদের কথা শুনে হাসতে শুরু করে উচ্চ স্বরে। তার ছেলের হাসি হাসছিল বেলাল। তো হুজুর সবকিছু দেখে ও শুনে খোঁজ খবর নিয়ে আবার আসবেন বলে চলে যান সেদিনের মতো। পরের দিন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বেলালের অস্বাভাবিক আচরণ আগের থেকে অনেক গুণ বেশি হারে শুরু হয়ে যায়। সে নিজেই নিজের গলা টিপ দিয়ে ধরছিল, কখনো হাসছিল
আবার কখনো কাঁদছিল। বাড়ির লোকেরা হুজুরকে ফোনে এসব জানান এবং হুজুরকে দ্রুত আসতে বলেন। হুজুর মাগরিবের আজানের পরে বাড়িতে আসেন এবং এসেই মাগরিবের নামাজ আদায় করেন। তারপর তিনি বেলালের রুমে যান এবং গিয়ে দেখেন যে কয়েকজন মিলে বেলালের হাত পা শক্ত করে ধরে রেখেছে, কারণ তার হাত ছাড়লেই সে নিজের গলা টিপ দিয়ে ধরে এবং ছটফট করে। তো হুজুর রুমে ঢুকতেই বেলালের ছটফটানি আরও বেড়ে যায়। তখন বেলালকে প্রায় 4-5 জন মিলেও সামলাতে পারছিল না। প্রথমেই হুজুর বেলালের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে বিশেষ একটা সুতা দিয়ে একটা গিট দেন, যাতে বেলালের মধ্যে থাকা জিনটি পালাতে না পারে। তারপর হুজুর যেন নিজেই কিছু একটা পরে বেলালের গায়ে ফু দিয়ে জিনটাকে জিজ্ঞেস করেন, কে তুই, কে আর কেন কষ্ট দিচ্ছিস ছেলেটাকে? ও কি কোনো ক্ষতি করেছে তোদের? বেলালের মধ্যে থাকা জিনটা কোনো কথাই বলছিল না। তারপর হুজুর ওনার ব্যাগ থেকে একটা পরা তেলের বোতল বের করেন এবং বেলালের নাকে সেই তেলের গ্রান দিতে থাকেন। বোতল তার নাকে নেবার সাথে সাথেই বেলাল ছটফট করে মরণ যন্ত্রণায় ওঠেন, কাঁদতে থাকে, কিন্তু হুজুরের কোনো কথারই জবাব সে দিচ্ছিল না। অনেক চেষ্টা করে, অনেক দোয়া দুরূদ পরে ফু দেওয়ার পর সে বলতে থাকে তার নাম। এবং সেদিন সে বেলাল মাহফিল থেকে আসার সময় একটা গাছের নিচে প্রস্রাব করেছিল। সেই জিনের ছোট ভাই তখন ওই হালকা জ্যোৎস্নায় মুভ করছিল। বেলালের প্রস্রাব করে পিছনে আসার সময় উপরে পাড়া দেওয়ার কারণে ওদের নাকি এরকম কারো শরীরের উপর একটা ক্ষতি হয়ে যায়, হাত ভেঙে যাবে কিছু একটা, আর সে এসে চায় ছোট ভাইয়ের আঘাতের বদলা নিতে। তো হুজুর সেই জিনটাকে বলেন যে বেলাল তো তার ভাইকে দেখে নাই, না দেখেই না বুঝে কাজটা করলো, এটা তো বেলালের কোনো দোষ নয়, তোদের তো দেখা যায় না। হুজুর তখন বললেন যে যাই হোক, চলে যাও, বেলালের পক্ষ থেকে তোমার কাছে আমরা ক্ষমা চাই। তো সেই জিনটা বেলালকে ছেড়ে যেতে চাচ্ছিল না, বলছিল যেভাবে হোক আমি ওকে নিয়েই যাব। তো নিজের গলা নিজেই টিপ দিয়ে ধরছিল বারবার। আসলে এইটা তো তার ভেতরে থাকা জিনটার কাজ। হুজুর অনর্গল ধোয়া পড়ছিল, তেল ছিটাচ্ছিল বেলালের উপর, কিন্তু জিনটাকে কোনোভাবেই দুর্বল করা যাচ্ছিল না। প্রায় 1-1.5 ঘন্টা সময় ধরে জিনটার সাথে তর্কাতর্কি হলে এক পর্যায়ে জিনটা হুজুরের উপর আক্রমণ করে বসে, হুজুরের সাথেও ধস্তাধস্তি করে। ধস্তাধস্তির এক পর্যায়ে বেলালের কনিষ্ঠ আঙ্গুলে ব্যথা বাধা সেই সুতোর গিটটা খুলে যায় এবং জিনটা সেখান থেকে পালিয়ে যায়। তো জিন চলে যাওয়ার সাথে সাথে বেলাল অজ্ঞান হয়ে পড়ে। তারপর হুজুর সেই জিনটাকে অনেক ডাকেন, কিন্তু সেই আর আসে নাই। হুজুর বুঝতে পারেন যে জিনটা শক্তিশালী, অনেক ক্ষমতাবান। কিছু পানি পড়া এবং তাবিজ দিয়ে যান যাতে কোনোভাবেই ইনিশিয়ালি কোনো আঘাত করতে না পারে। বেলালের শরীরে বেঁধে দেন। হুজুর তাদের বাসায় খাওয়া দাওয়া না করে চলে যান, বলে যান যে তিনি কাল আবারও একই সময় আসবেন। ওই দিন রাতে বেলালের বাবা বেলালের সাথে ঘুমান। হুজুরই মূলত তাকে বলে যান কেউ যেন আজকে তার সাথে ঘুমান, ওকে যেন একা না ঘুমাতে দেওয়া হয়, কারণ জিনটা যেহেতু পালিয়ে গিয়েছে সেহেতু যে কোনো সময় সে বেলালের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো হুজুরের কথা মতো তিনি ঘুমান বেলালের সাথে। তো অনেকক্ষণ জেগে থাকার পর তিনি ঘুমিয়ে পড়েন। ওনার ঘুম ভেঙে যায় আজানের শব্দে। তিনি তার পাশে তাকিয়ে দেখেন যে বেলাল তার পাশে নেই এবং দরজাও খোলা। তিনি হতচকিত হয়ে যান যে এভাবে যে বেলাল গেল কোথায়, আর এমন অসুস্থ শরীর নিয়ে। সাথে সাথেই সেই হুজুরের কথা মনে পড়লো যেন বেলালকে একা ছাড়া না হয়। তো অসুস্থ বাথরুমে গেলেও তো ঘরের একটা অ্যাটাচ বাথরুম ছিল, তো সেখানে না গিয়ে ছেলেটা গেল কোথায়? তিনি বাইরে এসে সবাইকে ডাকতে থাকেন যে বেলাল তো ঘরে নাই, আমি ওকে পাচ্ছি না। তিনি অনেকটা টেনশনে পড়ে যান। সাথে সাথে আশপাশের মানুষ ও পরিবারের সবাই একসাথে জড়ো হয়ে যায় এবং বেলালকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সবাই যখন তাদের বাড়ির পেছনের দিকে যায়, তখন সকলেই দেখেন যে বেলাল গলায় দড়ি দিয়ে সেই মন্দিরের উপরে থাকা গাছের সাথে ফাঁস নিয়েছে। সে মৃত অবস্থায় ঝুলছে ঠিক আগের বারের সেই গাছের একই ডালে। এটা দেখে বেলালের মা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। উপস্থিত সবাই অনেক ভয় পেয়ে যান। সকলেই আতঙ্কের মাঝে চলে যায়। তারপরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশটাকে গাছের উপর থেকে নামায়। লাশ নামানোর পর সবাই দেখেন যে ফাঁসির দড়িটি বেলালের গলার অনেক ভেতরে চলে গেছে, আর এটা ঠিক সেই দড়িটা যেটা আগেরবার সবাই পুড়ে ফেলেছিল। সেই দড়ি দিয়ে সে আবারও ফাঁস নিয়েছে, যেটা একেবারেই অসম্ভব, যেহেতু আগেও একবার বেলালের গলায় ফাঁসি নিয়েছিল আর সেই ক্ষত রয়েছিল ওর গলার মধ্যে, যা পুরোপুরি তখনও ঠিক হয়নি। সেই কারণেই মূলত দড়িটা বেলালের গলার অনেক ভেতরে চলে গেছিল। তারপর পুলিশ লাশের ময়নাতদন্ত করার জন্য তাদের সাথে নিয়ে যায়। হুজুরকেও ঘটনাটা জানানো হয় এবং হুজুর তাদের সান্ত্বনা দেন যে আল্লাহর ইচ্ছা যে বেলাল এভাবেই মারা যাবে, আমাদের আসলে কিছু করার নেই, কিছু করার হয়তো ছিলই না।
হুজুর তাদের বলেন যে সেই জিনি হয়তো বেলালকে মেরেছে। যাই হোক, এটা ছিল পরাণ ভাইয়ের ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমার থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাশীপুর গ্রামের একটি ঘটনা। ঘটনাটা আমাকে পাঠিয়েছেন মেহিদি ভাই। তিনি বলেছেন যে তার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, তিনি আহ, একটা ঘটনা অভিজ্ঞতা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, সেই ঘটনাটা তিনি শেয়ার করেছেন। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 1999 সালে। তার সে সময় বয়স ছিল মাত্র 15 বছর। এটা সেই সময়কার ঘটনা। তো এখন যদিও বা তার বয়স অনেক হয়েছে, কারণ এই ঘটনাটা যেহেতু 1999 সালে, আজকে থেকে প্রায় 27 বছর আগের। তো তখন যদি তার বয়স ছিল 15 বছর, তাহলে প্রায় 42 বছর আগের ঘটনা এটা। তো সেদিন মেহেদি ভাই তার খালার বাসাতে গিয়েছিলেন। ওনার খালার বাসা থেকে, ওনার বাড়ির থেকে ওনার খালার বাসা বেশ দূরে। তো কিন্তু শর্টকাট রাস্তা দিয়ে গেলে খুব দ্রুত যাওয়া যায়। তো ওনার খালার বাড়িতে আসলে দাওয়াত ছিল, কারণ ওনার খালাতো ভাইয়ের সুন্নতে খাতনা ছিল, এই কারণে তাদের পরিবারকে দাওয়াত দেওয়া হয়। তো দেখা যায় যে মেহেদি ভাইয়ের বাবা মা ওনারা দুজনেই তাড়াতাড়ি চলে যায়। তো দেখা যায় যে মেহেদি ভাই আসলে ওনাকে বলেছিল যে সন্ধ্যা হলে যেন সে চলে আসে। তো এই কারণে মেহেদি ভাই আসলে তার স্কুলে ফাঁকি দিতে চাচ্ছিলেন না। তিনি ভাবলেন যে স্কুল শেষ করে তারপরে তিনি তার খালার বাসায় যাবেন। তো সে বেশ সুন্দরভাবে তার খালার বাসায় যান। এর সাথে যাওয়ার সময় কোনো ধরনের সমস্যা হয়নি, যদিও তিনি সন্ধ্যার সময় গিয়েছিলেন। তো এরপর সেদিন তার খালার বাসায় থাকেন, কিন্তু মেহেদি ভাইয়ের বাবা মা সেদিন থাকেন না, তারা দাওয়াত খেয়ে বাসায় চলে আসেন। তো মেহেদি ভাই তার খালার বাসাতে থাকেন, এবং থাকার পর এর পরের দিন মেহেদি ভাই চিন্তা করেন যে তিনি যেহেতু স্কুল আছে, তার বাসায় যাওয়া উচিত। তো এই কারণে তিনি চিন্তা করলেন যে বাসায় যাবেন। তো তিনি বাসায় যাওয়ার মনস্থির করতে করতে দেখা যায় যে তার খালাতো ভাইদের সাথে খেলাধুলা করতে করতে দেখা যায় যে তিনি সন্ধ্যা হয়ে যায়। তো তিনি চিন্তা করেন যে আর থাকা যাবে না, বাসায় যাওয়া উচিত, কারণ কালকে আবার স্কুলে যেতে হবে। এই চিন্তা ভাবনা করে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন। তো এখানে বলে রাখা ভালো যে তার মেহেদি ভাইয়ের বাড়িতে আসার জন্য দুইটা রাস্তা ছিল। একটা ছিল একদম পাকা রোড দিয়ে মেইন রোড, আর একটা গ্রামের একটা কাঁচা রাস্তা, যে মেঠো পথ, একটা গ্রামের মেঠো পথ দিয়ে। তো নর্মালি তিনি যদি পাকা রাস্তা দিয়ে আসেন, তাহলে তাকে প্রায় 3 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়। আর যদি তিনি গ্রামের কাঁচা রাস্তা বা আঁকাবাঁকা, মানে গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা বা সেই রাস্তা দিয়ে গেলে, তা মাত্র তাকে দেখা যায় 1.5 কিলোমিটারেই তিনি বাসায় পৌঁছাতে পারেন। তো তিনি চিন্তা করলেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন আসলে 3 কিলোমিটার রাস্তা ঘুরে যাওয়া তার জন্য আসলে খুবই কষ্টকর হয়ে যাবে এবং অনেক সময় লাগবে। তো তিনি চিন্তা করেন যে তিনি সেই শর্টকাট রাস্তা দিয়ে বাসায় যাবেন। তো নর্মালি বলে রাখা ভালো রাসেল ভাই, এই শর্টকাট রাস্তাটা আসলে গ্রামের মানুষজন দিনের আলোতে ব্যবহার করলেও কখনোই সন্ধ্যার পরে এই রাস্তাটা ব্যবহার করে না, কারণ এই রাস্তাটার পাশে কিছু জায়গা রয়েছে, যেমন একটা কবরস্থান আছে এবং সেই সাথে একটা বড় একটা বিল আছে। তো দেখা যায় এই কবরস্থান এবং বিলের পাশে দেখা যায় যে যদি কেউ যায়, তারা নাকি অনেক ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। তো এই কারণে আসলে মানুষজন বিশেষ করে রাত হলে সেই গ্রামের শর্টকাট রাস্তাটা ব্যবহার করে না। তো মেহেদি ভাইও এই বিষয়টা জানেন এবং তার বাবা মাও তাকে আসলে নিষেধ করেছেন যে যেহেতু এই রাস্তাটা অনেক শর্টকাট, যেখানে অর্ধেক রাস্তা বেঁচে যায়। তো এই কারণে আসলে দিনের বেলাতে যদিও বা মেহেদি ভাই তার খালার বাসায় গিয়েছিলেন, কোনো সমস্যা হয়নি। এবং তাকে মানা করেছিলেন যে এর আগেও তাকে মানা করা হয়েছিল যেন সন্ধ্যার পর সেই রাস্তাটা, যেহেতু এলাকার মানুষরা বলেছে যে এটা সমস্যা হয়, তো এই রাস্তাটা পরিহার করাই উচিত। কিন্তু মেহেদি ভাই দেখেন যে আসলে এখনো তো দিনের আলো মোটামুটি আছে। তো তিনি চিন্তা করেন যে সন্ধ্যা হওয়ার আগে হয়তো তিনি সেই রাস্তাটা পার করে ফেলবেন। কিন্তু রাসেল ভাই, ওই মেহেদি ভাই যখন ওই শর্ট রাস্তা দিয়ে আসতেছেন,
তিনি যখন সেই কবরস্থানটা পার হবেন, এই মুহূর্তে তিনি একটা জিনিস লক্ষ্য করেন যে কবরস্থানের মধ্যে একটা হারিকেন জ্বলতেছে। তো তিনি বেশ অবাক হয়ে যান যে কি ব্যাপার, এই সন্ধ্যার সময় হারিকেন আবার কে জ্বালিয়ে রেখেছে। তো তিনি ভাবলেন যে হয়তোবা কেউ মারা গিয়েছে, হয়তোবা তাকে কবরস্থ করা হচ্ছে বা কারো কবর খোঁড়া হচ্ছে, এ কারণে হয়তো আলো দেখার জন্য আসলে সেই হারিকেনটা জ্বালিয়ে রেখেছে। কিন্তু তিনি প্রথমে ভেবেছিলেন নর্মাল একটা ভেবেছিলেন, কিন্তু তার ভয় লাগা শুরু করে। এরপরে তিনি দেখেন যে ওই মেহেদী ভাই যখন কবরস্থানটা অতিক্রম প্রায় করবেন, সেই সময় তিনি দেখেন যে সেই হারিকেনের আলোটা কবরস্থান থেকে, মানে সেই হারিকেনটা যেন কেউ একজন হেঁটে হেঁটে যাচ্ছে। সেটা কবরস্থান থেকে সামনে ধান ক্ষেত যে আছে, সেটা ধান ক্ষেত অতিক্রম করতেছে, কেউ যেন হারিকেনটা হাতে নিয়ে অতিক্রম করতেছে এরকম মনে হচ্ছে। তিনি দেখতে পেলেন যে সেই হারিকেনটা শূন্যই যেন তার গতির সাথে হাঁটার সাথে সেই হারিকেনটা ম্যাচ করে তার রাস্তার উত্তর পাশে ছিল সেই কবরস্থানটা। তো সেই ধান ক্ষেতটাও যেহেতু উত্তর পাশে ছিল, তিনি অনুভব করেন যে তিনি যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হাঁটতেছেন, তিনি অনুভব করেন সেই উত্তর পাশে সেই হারিকেনটা সেমভাবেই পশ্চিম থেকে পূর্ব দিকেই যাচ্ছে। তো এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান, কারণ সেই হারিকেনটা শূন্যেই ভেসে চলেছে, কোনো মানুষ সেই হারিকেনটা ধরে নেই। তো এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং তিনি চিন্তা করেন যে আসলে মানুষজন যা বলেছে সেটা কোনোভাবেই ফেলে দেওয়া না, এটা একদম সত্য। তো এটা তিনি চিন্তা করে তিনি প্রচণ্ড গতিতে দৌড়াতে শুরু করেন এবং দৌড়াতে দৌড়াতে, আমি একটু আগে যে বলেছিলাম যে সেই রাস্তা দিয়ে আসার সময় একটা কবরস্থান এবং তারপর একটা বিশাল বড় একটা বিল পাওয়া যায় এবং সেই বিলের পাশেই আসলে সেই গ্রামের মেঠোপথটা ছিল। তো তিনি যখন সেই বিলটার কাছাকাছি আসেন, প্রায় অনেক দূর চলে এসেছেন কবরস্থান থেকে, এবং তিনি আর সেই হারিকেনের আলোটাও আর দেখতে পাচ্ছেন না। তো তিনি চিন্তা করলেন যে মেহেদী ভাই চিন্তা করলেন যে তিনি হয়তো নিরাপদ জায়গায় চলে এসেছেন, হয়তো আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছায় আসলে তিনি আজকে বেঁচে গিয়েছেন একটা বড় বিপদ থেকে, তিনি এটা ভাবতেছেন। তো তিনি চিন্তা করলেন যে এখানে এক মুহূর্ত দেরি করা উচিত হবে না, তার বাসায় যাওয়া উচিত। কিন্তু রাসেল ভাই যখনই তিনি সেই বিলটার মাঝামাঝি জায়গায় চলে এসেছেন, সেই চলে আসার পর তিনি অনুভব করেন যে তার পিছনে কেউ যেন হেঁটে আসতেছে। তো যখনই তিনি পিছনে ফিরে তাকান, তিনি কাউকে দেখতে পান না। তো এরকম করে তার কাছে মনে হয় যে প্রায় 3 বার তার কাছে মনে হয়েছে যে তার পিছনে কেউ হেঁটে আসতেছে, এবং যখনই তিনি পিছনে তাকান তিনি কাউকে দেখতে পান না। তো এবং তার কাছে মনে হচ্ছে যে একদম পায়ের শব্দটা স্পষ্ট। নর্মালি মেঠোপথে হাঁটলে যেরকম পায়ের আওয়াজ পাওয়া যায়, একজনের পেছনে আরেকজন হাঁটলে যে সাউন্ডটা পাওয়া যায়, তিনি স্পষ্ট শুনতে পেলেন সেই রকম সাউন্ড। কিন্তু যখনই তিনি কাল্লা করে কাউকে দেখতে চাচ্ছেন, কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। তো তার ভয়ের লেভেলটা বেড়ে যায় এবং তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং তিনি দ্রুত গতিতে হাঁটা শুরু করেন। তিনি দৌড়াদৌড় করতে শুরু করেন যে কতক্ষণে তিনি সেই বড় বিলটা পার হবেন, কারণ বড় বিলটা পার হলেই তার সামনে দেখা যায় 1/2 কিলোমিটার গেলে তার বাসা। রাসেল ভাই তো ওই যখনই তিনি বিলটা পার হবেন এরকম, তো এখানে বলে রাখা ভালো যে সেই বিলটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় 1/2 কিলোমিটার ধরে সেই বিলটা ছিল, এত বড় একটা বিল। তো যখনই তিনি সেই বিলটা আর দেখা যায় যে 1-2 মিনিটের মধ্যে তিনি পার হবেন, সেই মুহূর্তে তিনি যা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না রাসেল ভাই। তিনি দেখতে পান তার রাস্তার পাশে একটা বিশাল বড় একটা পুরোনো আম গাছ আছে। সেই আম গাছের নিচে একটা সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার কাছে মনে হচ্ছে যে এই অন্ধকারের মধ্যেও সেই মেয়েটাকে তিনি যেন স্পষ্ট উজ্জ্বল আলোয় দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যে দিনের বেলা বা সেই মেয়েটার উপরে কোনো লাইট জ্বালানো আছে, তার কাছে এরকম মনে হচ্ছে। কারণ সেই মেয়েটাকে কোনো ধরনের তিনি আবছা দেখতে পারতেছেন না বা কোনো অস্পষ্ট না, তিনি একদম সরাসরি স্পষ্টভাবে সেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন। সেই মেয়েটা শাড়ি পরা এবং খুবই সুন্দর দেখতে। তো এটা দেখে তিনি বেশ ঘাবড়ে যান যে বিশেষ করে এই সন্ধ্যার সময় একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সেই মেয়েটাকে যেখানে 5 হাত দূরে দেখা যাচ্ছে না,
আর সেখানে নাকি সেই মেয়েটা সে স্পষ্ট সুন্দরভাবে আলোকিত রূপে দেখতেছে। তো এটা দেখে তিনি একটু ভয় পান এবং পরের মুহূর্তে যদি তিনি কাছাকাছি চলেই এসেছেন, তো তিনি কথা বলেন না। আর মেহেদী ভাই কোনো কিছু না বলে তিনি চিন্তা করলেন যে যেটাই হোক না কেন, এটা অবশ্যই কোনো ভালো মেয়ে না, অবশ্যই এটা কোনো খারাপ জিন, তিনি এটা বুঝতে পারেন। এবং যখনই তিনি সেই মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যেতে যাবেন, সেই সময় তিনি অনুভব করেন তার পিছনে কেউ একজন আগের মতো করে হাঁটতেছে। এবং যখনই তিনি পিছনে ঘুরে তাকান, তিনি দেখতে পান তার মাত্র 2 হাত দূরে, মানে 2 হাত পিছনে সেই মেয়েটা যেটা আম গাছের নিচে ছিল দাঁড়িয়ে। এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পান এবং সেই ভয় পাওয়ার মানে তার যেন মুখের ভাষা হারিয়ে যায়। এবং সেই মেয়েটা বলে ওঠে, মেহেদী, তুমি একা চলে যাচ্ছ, আমাকে সঙ্গে নেবে না? তো এটা শুনে মেহেদী ভাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং তিনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো সেদিন ভাগ্য ভালো যে ওই বিলের মধ্যে আসলে মাছ চাষ করা হতো। তো যারা আসলে পাহারাদার, তো দেখা যায় যে তারা ওই রাতের বেলা সন্ধ্যার পরে তারা পাহারা দিতে আসেন বিলের মধ্যে। তো তারা যখন ওই জায়গাটায় আসেন, ওই আম গাছের নিচে কাছাকাছি আসেন, তখনই তারা আসলে ওই একজন পাহারাদার, আসলে ওই বিলটার মধ্যে 2 জন পাহারাদার ছিলেন, তো সঙ্গত কারণে তার নাম বলা যাচ্ছে না। তো ওই একজন পাহারাদার আসলে মেহেদী ভাইকে খুঁজে পান এবং তিনি দেখেন যে মেহেদী ভাই সেই আম গাছের ধারের কাছে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো যখন ওনাকে জ্ঞান ফেরানো হয় এবং জিজ্ঞেস করা হয় যে তোমার বাড়ি কোথায়, তখন মেহেদী ভাই সমস্ত কিছু বলেন এবং তার বাড়ির ঠিকানা দেন। পরে ওই পাহারাদার ভাই উনি আসলে মেহেদী ভাইকে তার বাসায় পৌঁছে দেন এবং এরপর থেকে নাকি মেহেদী ভাইয়ের সাথে আর কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটেনি, কারণ তিনি আর পরবর্তীতে সেই রাস্তায় কখনো ব্যবহার করেননি, বিশেষ করে তার খালার বাসা যাওয়ার জন্য। তো রাসেল ভাই এরপরে তার সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। মেহেদী ভাই যেহেতু অনেক, এখনো তার বয়স অনেক হয়েছে, প্রায় তিনি এখন 42 বছরের বয়স, তার মধ্য বয়সী হয়ে গেছেন। তো তার ছোটবেলার একটা ঘটনা ছিল এটা। তো রাসেল ভাই, আমার কাছে ঘটনাটা শোনার পর বেশ ভালো লেগেছিল, এই কারণে আমি আপনার সাথে ঘটনাটা শেয়ার করলাম। তো জানি না ঘটনাটা কতটুকু গুছিয়ে বলতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ঘটনার মধ্যে, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শাহরুফ আহমেদ ফারদিন। উনি খুলনার স্থানীয় একজন বাসিন্দা। খুলনার 7 রাস্তার মোড়ে ওনার বাড়ি। ওনার ছোট মামার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনাটি 2002 থেকে 2004 সালের মধ্যবর্তী কোনো একটি সময় ঘটেছিল। তখন গ্রীষ্মকাল চলছিল আর ওনার ছোট মামার নাম শিশির খন্দকার। ফারদিন ভাইয়ের নানা বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামে। মূলত এই গ্রামেই ঘটনাটি ঘটে। ফারদিন ভাইয়ের নানা পেশায় ছিলেন একজন ডক্টর। উনি বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি চেম্বারে বসতেন, রোগী দেখতেন। বাড়ি থেকে ওই চেম্বারে যাওয়ার পথের যেই বিবরণটা, এই বিবরণটা দেওয়া প্রয়োজন। বাড়ি থেকে বের হবার পর, মানে চেম্বারে যাওয়ার পথে প্রথমে ডান পাশে বড় একটি পুকুর পড়ে, পুকুরের পর একটি বাঁশঝাড় পড়ে, এরপর বেশ খানিকটা খোলা মাঠের ভেতর দিয়ে হেঁটে পাকা রাস্তায় উঠতে হয়। পুকুরের পরে যে বাঁশঝাড়ের কথাটি আমরা বললাম, সেটি নিয়ে একটি ছোট্ট ঘটনা রয়েছে। এই ঘটনাটি না বললে মূল ঘটনাটা বুঝতে অসুবিধা হতে পারে। সেই ঘটনাটি আমরা শুরুতে বলি। ফারদিন ভাইয়ের নানা বাড়ির ঠিক কয়েকটা বাড়ি পরে এক প্রতিবেশীর বাড়িতে বিবাহযোগ্য একটি মেয়ের বিয়ে ঠিক হয়। মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক থাকার কারণে সে তো বিয়ে করতে রাজি হচ্ছিল না, কিন্তু মেয়ের মা বাবা আত্মীয় স্বজন কোনোভাবেই মেয়েটার এই সম্পর্ক মেনে নিতে চাচ্ছিলেন না। এক প্রকার জোর করেই মেয়ের অমতে বিয়ে মেয়ের উপর চাপিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েকদিন আগে এক রাতে হঠাৎ মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন ভেবেছিল হয়তোবা বাড়ির আশেপাশে কোথাও গিয়েছে। যখন অনেক রাত হয়ে যায়, মেয়েটি বাড়ি ফিরছিল না, তখন গ্রামের লোকজন সকলে একত্র হয়ে হারিকেন হাতে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর পাট ক্ষেতের পাশে একটা ছোট শেওড়া গাছের সঙ্গে এই মেয়েটার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়।
সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে শেওড়া গাছটির সঙ্গে এই মেয়েটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। এই শেওড়া গাছটি নাকি মেয়েটির দৈহিক উচ্চতা থেকে বেশ ছোট, সর্বোচ্চ মেয়েটির বুক পর্যন্ত লম্বা হবে এই গাছটি। এত ছোট একটি গাছের সঙ্গে সে কিভাবে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো, এটা কারোই বোধগম্য হচ্ছিল না। অনেকেই মনে করলো হয়তোবা এটা জিন ঘটিত কোনো অপমৃত্যু। সেই সময় নাকি গ্রামে এরকম রহস্যময় মৃত্যু ঘটত। মেয়েটির লাশ গলায় ফাঁসি অবস্থায় এত বীভৎস দেখতে ছিল যে ছোট ছোট শিশুরা সেই বীভৎস লাশ দেখে কয়েক রাত নাকি ঘুমাতেই পারেনি। অনেক বড় মানুষও সেই লাশ দেখে আঁতকে উঠেছিল। লাশটির চেহারা এমন ছিল যে মেয়েটি হাঁটু গেড়ে এক পাশে কাত হয়ে আছে এবং নিজের হাত দিয়ে তার গলায় ফাঁস দেওয়ার রশিটি জোরে জাপটে ধরে আছে বা হাত দিয়ে চেপে ধরে আছে। মেয়েটির জিহ্বা প্রায় অনেকখানি বের হয়ে আছে এবং চোখ দুটো সম্পূর্ণ বড় বড় খোলা ছিল এবং সাদা হয়ে গিয়েছিল। আশেপাশের মাটিতে অনেক হ্যাচড়ানো বা এমন কিছু দাগ ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে মেয়েটি ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, মানে তার যে লাশটা, এই জায়গা থেকে বেশ কিছুটা দূর দিয়েও তাকে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে বা জাপটাজাপটি হয়েছে, এমনটা মনে হচ্ছিল। মনে হচ্ছে কেউ তাকে জোর জবরদস্তি করে হত্যা করেছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে সে হাঁটু গাড়া অবস্থায় বসা। সাধারণত যখন কেউ আত্মহত্যা করতে যায় বা গলায় ফাঁস দেয় তখন গলার রগে এমন এক ধরনের টান পড়ে যার ফলে দু হাত কিন্তু উপর দিকে উঠতে চায় না, এটাই ডক্টররা বলেন। যদিও বা ওই মেয়েটির থেকে গাছটির উচ্চতা কম, সে যদি হাত দিয়ে ধরেও ফেলে ওই রশিটা, তারপরেও তো সে যে জায়গায় থাকে, মানে যে জায়গাটায় তার অবস্থানটা ছিল সেখান থেকে আরো অনেক দূরে তো মাটিতে আঁচড়ানোর দাগ থাকার কথা নয়। মনে হচ্ছে তার ইচ্ছার বিপরীতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে আশেপাশে এমন কোনো আলামত পাওয়া যায়নি যাতে করে মনে হয়েছে কোনো মানুষ এই কাজ করেছে। আবার মানুষ এই কাজ করতেও পারে, বলা যাচ্ছিল না, তবে এতটুকুই ধারণা করা হচ্ছিল যে কোনো মানুষ হত্যা করেছে। আবার কেউ কেউ বলছিলেন যেহেতু মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক ছিল, তাকে জোর করে বিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল, এই জন্যই হয়তো বা মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার জন্য তো আরও জায়গা ছিল, বাড়ি থেকে এতটা দূরে এসে তার থেকেও ছোট উচ্চতার একটা গাছে সে কেন ফাঁস দিবে? তারপর আরও যে আলামতগুলো ছিল এটাও রহস্যজনক ছিল। তবে এই বিষয়টা নিয়ে খুব বেশি তারা আর থানা পুলিশ করেন নাই। ওখান থেকে লাশ উদ্ধার করে শরীয়ত মোতাবেক দাফন কাফন করা হয়। কিন্তু দাফন কাফন করার কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যায় আসল ঘটনা, যেটা হচ্ছে আমাদের এই ঘটনার মূল অংশ। মেয়েটিকে দাফন করা হয়েছিল সেই বাঁশঝাড়ে, যেটি এই ফারদিন ভাইয়ের নানাবাড়ি থেকে একটা পুকুরের পরে। সন্ধ্যার পর যেই ওই বাঁশঝাড় দিয়ে বাড়িতে ফিরত বা অন্য কোনো কাজে যেত, অদৃশ্য কিছু তাকে আক্রমণ করত। কারো মাথায় ইটের টুকরা বা মাটির ছোট বড় ঢিল ছুটত, কারো মাথায় পচা দুর্গন্ধযুক্ত পানি পড়ত। কেউ কেউ দেখত ওই অপমৃত্যুতে মারা যাওয়া মেয়েটি একটি বড় বাঁশের মাথায় অদ্ভুতভাবে বসে আছে। অদ্ভুত এই কারণে বলা হচ্ছে যে সে যেভাবে বসে থাকতো কোনো মানুষ সাধারণভাবে এভাবে বসতেই পারে না। তার পা পেছন দিক দিয়ে ঘুরিয়ে কাঁধের উপর এনে রাখা, মানে এক পা, আর অপর পা আমরা যেভাবে আসন করে বসি সেভাবে রাখা। আবার কখনো কখনো এভাবে বসতো যে আমাদের পায়ের পাতা যেদিকে মুখ করা থাকে আমাদের বডিও কিন্তু ওই দিকেই থাকে, আমাদের হাঁটু যেদিকে থাকে আমাদের বডিও কিন্তু ওই দিকে থাকে। কখনো কখনো নাকি এরকম বসতো যে তার পায়ের পাতা হাঁটু যেদিকে, তার বডিটা তার উল্টো দিকে। আবার কখনো কখনো এমনভাবে নাকি দেখা যেত তার বডি সব ঠিকঠাক আছে কিন্তু মাথাটা উল্টো দিকে ঘোরানো। এরকম ভয়ঙ্কর আকৃতিতে তাকে দেখা যেত।
মানুষ তো প্রচণ্ড রকমের ভয় পেত। ওই বাঁশঝাড়ে অনেকের সাথেই ঘটতে থাকে রাতের বেলায় এই ঘটনা। তো এই যে ফারদিন ভাইয়ের ছোট মামা শিশির খন্দকার, তো এই শিশির মামা প্রায় প্রতিদিনই ওই বাঁশঝাড়ের ওই পথ দিয়ে ফারদিন ভাইয়ের নানাকে, মানে এই শিশির ভাইয়ের বাবাকে, মানে শিশির মামার বাবাকে হারিকেনের তেল দিয়ে আসতেন, হারিকেন এবং কেরোসিন তেল দিয়ে আসতেন আর কি। ওই চেম্বারে দিয়ে আসতেন, সন্ধ্যার আগে আগেই দিয়ে আসতেন, আর ফিরতেন ওই সন্ধ্যার পরপরই ওই বাঁশঝাড় দিয়েই। এটা বেশ অনেকদিন ধরেই উনি করে আসছিলেন আর কি। তো একদিন হয়েছে কি, নানাকে হারিকেন দিয়ে আসছেন কেরোসিন তেল সহ। চেম্বার থেকে ফেরার পথে তার সাথে কিছু বন্ধু বান্ধবের দেখা হয়। তাদের সাথে গল্প করতে করতে কিছুটা দেরি হয়ে যায়। উনি বাড়িতে এসে আবার পড়তে বসবেন। তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাড়িতে ফিরছিলেন, তখন হয়তো বা সর্বোচ্চ রাত 8টা বাজে। আর তখন তো গরমকাল ছিল, মাগরিবের নামাজ শেষ হতে হতেও কিন্তু 7:15, 7:20 এরকম বেজে যেত। 8টা মানে কিন্তু খুব বেশি রাত না, গরমকালের কথা বলছি আর কি। তো উনি তো ফিরছিলেন যখন, ওনার হাতে কোনো টর্চ লাইট বা অন্য কোনো আলোর কিছু ছিল না। ওনার চিরচেনা সেই বাড়ির পথ ধরেই আসছিলেন। ওই পথ তো তার খুবই চেনা, চোখ বন্ধ করে হাঁটলে ওই বাসার ভেতর দিয়ে উনি চলে আসতে পারবেন, এতটাই চেনা। তার কোনো আলোরও প্রয়োজন ছিল না। অমাবস্যার অন্ধকারে অনায়াসেই উনি হাঁটাচলা করতে পারতেন। তো উনি হাঁটতে হাঁটতে যখন ওই বাসারের কাছে আসছেন, আর ওই যেই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটার কবরস্থান, মানে যেই জায়গাটাতে আর কি কবর যেখানে দেওয়া হয়েছিল, ওই কবরের কাছাকাছি জায়গায় একটা বড় লেবু গাছ ছিল। লেবু গাছ কিন্তু বেশ অনেক জায়গা নিয়ে ছড়িয়ে যায়। আমরা যারা লেবু গাছ দেখেছি, বড় বড় লেবু গাছ একটা ঝোপের মতো হয়ে যায়। তো মামা দেখতে পেলেন ওই লেবু গাছের তলা থেকে বেশ খানিকটা আলোর ঝলকানি বের হচ্ছে। শিশির খন্দকার মামার বয়স কিন্তু তখন 16-17 বছরের মতো হবে আর কি। তবে উনি বেশ সাহসী ছিলেন, কিছুটা ভয় পেলেও মনে সাহস রেখে সামনে বাড়ির দিকে আগাতে থাকলেন। ধীরে ধীরে হলো কি, ওই লেবু গাছের তলা থেকে যেই আলোর ঝলকানিটা বের হচ্ছিল, ওটা মনে হচ্ছে আস্তে আস্তে একটু একটু বড় হতে শুরু করেছে। তো মামা আবার ওইদিকে যখন তাকিয়েছেন, উনি দেখেন ওই আলোর ভেতর থেকে ছোট্ট একটা পুতুল বের হয়ে আসছে। বাজারে কিছু পুতুল কিনতে পাওয়া যায় না, ছোট বাচ্চা মেয়ের আকৃতির, খুব সুন্দর পুতুল, ওই রকম পুতুল, দেখতে খুবই সুন্দর। ওই আলোর ঝলকানিতে ওই পুতুলের চেহারাও খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। মামা এটা দেখে থমকে যান, আরে এইটা কি? আরও একটি বিষয় দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। সেটা হচ্ছে ওই পুতুল এক পা করে এগিয়ে আসছে, আর প্রতি কদমে কদমে তার উচ্চতা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভাবে অল্প কয়েক কদম আগানোর পরপরই ওই পুতুলটা মামার থেকেও আরো উঁচু আকৃতি ধারণ করেছে। আর মামা যখন ওই পুতুলের মুখের দিকে ভালো করে তাকিয়েছেন, তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। এই পুতুলের চেহারাটা এখন আর সুন্দর নাই, এর চেহারা হয়ে গেছে এই যে কিছুদিন আগে যে মেয়েটি মারা গিয়েছিল, যার ডেড বডিটা পাওয়া গিয়েছিল গলায় ফাঁস দেওয়া অবস্থায়, এই মেয়েটির চেহারা। তবে ওই চেহারার ভিতরে যে ভয়ঙ্কর রূপ ছিল, বিষয়টা এরকম না। সে স্বাভাবিক অবস্থায় যেরকম ছিল ওই রকমই চেহারা, কিন্তু এবারে ওই অবয়বটি 2 হাত প্রসারিত করে শিশির মামাকে বলছে, এই শিশির আয়, এদিকে আয়। এই বলে 2 হাত প্রসারিত করে মামাকে জড়িয়ে ধরতে গেছে। মামা তখন কি করবেন বুঝে উঠতে না পেরে উনি ওনার হাত দিয়ে ওই অবয়বটা শরীরে আঘাত করার চেষ্টা করেছেন। আর তখন উনি দেখেন যে ওনার হাতটা মনে হলো বাতাসের ভেতর দিয়ে চলে গেল। মানে ওই অবয়বটাকে দেখে একটা সলিড বস্তু মনে হলেও যখন হাত দিয়ে ওটাকে আঘাত করেছেন, মনে হলো বাতাসের উপর উনি হাত চালিয়েছেন। তখন মামা সাহস করে ওই অবয়বটির এক পাশ দিয়েই দৌড় দিয়েছেন বাড়ির দিকে। কারণ ওনার বাড়ির দিকে দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ পেছনে যে পাকা রাস্তা দূরে, সেটাও কিন্তু বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে। আর সামনে বাড়ির পথ, এটা কম পথ, তবে সেখানেও একটা লম্বা দৌড় দিতে হবে। মামা তো
দৌড় দিয়েছেন, তবে উনি তখন একটা বুদ্ধি করেছিলেন, সেটা হচ্ছে যে ওই কাছাকাছি জায়গায় ওনার এক বন্ধুর বাড়ি ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে রাকিব। উনি নিজের বাড়িতে না গিয়ে ওই রাকিবদের বাড়িতে ঢুকে উঠোনে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তখন তো আসলে রাত বেশি না, তখন এশার আজানও দেয়নি, বাড়ির সবাই তো জেগে আছে। লোকজন বের হয়ে আসছে, এসে দেখে এই অবস্থা। তখন তাড়াতাড়ি তারা তাকে মাথায় পানি দিয়েছে, মাথায় তেল মালিশ করে দিচ্ছে, হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আর কয়েকজন লোক খবর পাঠিয়েছে হচ্ছে এই শিশির মামার বাড়িতে। সেখান থেকে লোকজন চলে আসে, তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। হুজুর ডেকে আনা হয়, ঝাড়ফুঁক করানো হচ্ছে। জ্ঞান সহজে ফেরে না, অনেকক্ষণ পরে জ্ঞান ফেরে। কি হয়েছিল পরবর্তীতে মামা খুলে বলেন। এরপর এলাকার লোকজন বসে একটা পরামর্শ করেন যে এইভাবে তো আর চলতে দেয়া যায় না, অনেকদিন ধরেই তো এরকম উৎপাত চলছে এই বাঁশঝাড়ের এখানে বা আশেপাশে, একটা কিছু তো করতে হবে। ভালো একজন হুজুরকে নিয়ে আসা হয়, উনি পুরো জায়গাটা ভালো করে বন্ধনী দিয়ে দেন এবং রুকিয়া করে দেন। এরপর থেকে ওই জায়গার সমস্যাটা একদমই দূরীভূত হয়ে যায়। এরপর থেকে এই ধরনের সমস্যা আর কখনো ওখানে ঘটেনি। এটাই ছিল ঘটনা।